আমার কাছে আসবে না আরিয়ান, তুমি জানো এই বিয়েটা কেন করেছি। বিয়েটা যে কারণেই হোক হয়েছে তো, আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি। আপনাকেও মানতে হবে। মানতে পারবো না আমি। আমার এতটাও খারাপ দিন আসেনি যে নিজের ছাত্রকে স্বামী হিসেবে মানতে হবে। আমি কি দেখতে খারাপ নাকি আপনাকে খুশি করতে পারবো না? আরিয়ান, মুখ সামলে কথা বলো। আমার সামনে এই ধরনের কথা বলতে লজ্জা করছে না তোমার? না, করছে না লজ্জা। আপনি আমার স্ত্রী, আপনার সামনে সব ধরনের কথা আমি বলতে পারি। না পারো না। তুমি জানো বিয়েটা কেন করেছি, তাই বলে মেনে নেব এমনটা ভাবার কারণ নেই। আপনি মানবেন, আপনার ঘাড় মানবে। আরিয়ান রেগে অহনার কাছে এসে নিজের সাথে জড়িয়ে ধরল। অহনা কিছু বলবে তার আগেই আরিয়ান তার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অহনা অবাক হয়ে গেছে আরিয়ানের কাণ্ডে। সে যে এত তাড়াতাড়ি এমন পদক্ষেপ নিবে অহনা বুঝতেই পারেনি। আরিয়ান আঁকড়ে ধরে কিস করতে লাগলো অহনাকে। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, এভাবেই মানবেন আপনি? চেয়েও কিছু করতে পারবেন না? ঘরটায় চাপা নীরবতা। জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে, কিন্তু অহনার ভেতরে ঝড় থামছে না। আরিয়ানের সেই আচরণ এখনো যেন তার বুকের ভেতর জ্বলছে আগুন হয়ে। হঠাৎই অহনা ঘুরে দাঁড়ালো, চোখে তীব্র রাগ, কণ্ঠে অসম্ভব অপমান। অহনা আগুন হয়ে বলে উঠল, লজ্জা করে না তোমার ছাত্র হয়ে ম্যাডামকে এইভাবে? কথাটা শেষ করার আগেই গলা কেঁপে উঠল। অপমান, রাগ আর নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় সব একসাথে তাকে আঘাত করলো। আরিয়ান এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর ধীরে মাথা তুলল। সেই চোখে ভয় নেই, বরং একরাশ জেদ আর দৃঢ়তা। সে শান্ত গলায় বলল, ও হ্যালো ম্যাম, আপনি ভার্সিটিতে? এখানে নয়, এটা বেডরুম। এখানে আপনি শুধু আমার বউ। কথাগুলো অহনার উপর বজ্রপাতের মতো আশ্রয় পড়ল। সে বিশ্বাসই করতে পারছিল না এই ছেলেটা যে ক্লাসে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে গলা নামিয়ে ফেলতো, আজ সেই এমন কথা বলছে। অহনা তীব্র স্বরে বলে উঠল, মুখ সামলে কথা বলো আরিয়ান। এই বিয়েটা পরিস্থিতির চাপে করেছি, ভাববে না আমি মেনে নিয়েছি। আরিয়ান এক পা এগিয়ে এলো, গলায় চাপা হাসি, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সে বলল, আপনি মেনে নিন আর না নিন, সত্যিটা বদলাবে না। বিয়েটা হয়ে গেছে, আর সেটাই সবচেয়ে বড় সত্য। অহনা দাঁতে দাঁত চেপে রইল। তার সারাটা জীবন শাসন, নিয়ন্ত্রণ আর আত্মসম্মানের উপর দাঁড়িয়ে। আজ সেই নিয়ন্ত্রণ যেন তার হাতছাড়া হতে বসেছে। সে কঠোর কণ্ঠে বলল, আমি তোমার ম্যাডাম, তুমি আমার ছাত্র ছিলে। এই সম্পর্কটা ভুল, আর ভুল জিনিস ভাঙতে আমি জানি। আরিয়ান নির্ভীকভাবে তাকিয়ে রইল। তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। ধীরে ধীরে সে বলল, ভাঙতে গেলে শক্ত হতে হয় ম্যাম, কিন্তু দেখবেন ভাঙতে গিয়ে নিজেই কাঁপছেন। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। অহনার বুকের ভেতর অজানা এক অস্বস্তি জমে উঠেছে, যেটাকে সে কোনোভাবেই নাম দিতে চায় না। সে নিজের স্বর শক্ত করে বলল, কাল থেকে আলাদা ঘর, বাইরে ভার্সিটিতে আমার সামনে একটা কথাও বাড়তি বলবে না। আরিয়ান মাথা নুইয়ে সম্মতি জানালো, কিন্তু ঠোঁটের কোণে হালকা এক হাসি রয়ে গেল। সে শান্ত গলায় বলল, বাইরে আপনি ম্যাডাম, ভিতরে আমি আপনার স্বামী। এই সীমাটা আমি জানি। ঘরের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। অহনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চোখে আগুন, কণ্ঠে তীব্র ঘৃণা আর অস্বীকার। অহনা রেগে উঠে দাঁড়িয়ে বলল, স্বামী, এই শব্দটা আর আমার সামনে ব্যবহার করবে না। ঘরের ভেতরে, বাইরে, কোথাও না। তোমাকে আমি স্বামী হিসেবে চাই না। কথাগুলো যেন ছুরির মতো আরিয়ানের বুকে এসে বিঁধল। তবুও সে পিছু হটল না, বরং কয়েক মুহূর্তের মধ্যে অহনার হাতটা ধরে নিল। আচমকা টানে অহনাকে নিজের কাছাকাছি এনে ফেলল। অহনা বিস্ময়ে চমকে উঠল, কিন্তু আরিয়ান থামেনি। সে ধীরে অহনার কাঁধে কাছে ঝুঁকে পড়ে, নরম কণ্ঠ কিন্তু দৃঢ় এক অদ্ভুত অধিকারবোধ মিশে আছে তাতে। আরিয়ান নিচু স্বরে বলল, বাইরে না মানুন, কিন্তু ভিতরে আপনাকে মানতেই হবে। তার কণ্ঠ অহনার কানে আগুনের মতো ছড়িয়ে পড়ল। অহনা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই ছেলেটার সাহস, তার আত্মবিশ্বাস সব কিছুই তার হিসেবের বাইরে।
অহনা শক্ত করে নিজের হাত ছাড়িয়ে নিল। চোখে ভয় নয়, বরং আরও গভীর রাগ। সে কঠিন গলায় বলল, ভুলে যেও না আরিয়ান, আমি অহনা। আমি কারোর জোরে কিছু মানি না। আরিয়ান ধীরে সোজা হয়ে দাঁড়ালো। চোখে এবার আর জেদ নয়, একটা অদ্ভুত প্রত্যয়। সে শান্ত স্বরে বলল, জোরে না ম্যাডাম, সময় নিয়ে। আপনি মানবেন? অহনা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর অজানা এক কাঁপুনি, যেটাকে সে কোনোভাবেই স্বীকার করতে চায় না। সে বুঝে গেছে এই সংসারে যুদ্ধ হবে, রোজ হবে। অহংকার আর অধিকার, অস্বীকার আর দাবির লড়াই। আরিয়ান সহজে হার মানবে না, আর অহনা, সে কখনোই নিজেকে হারতে দেবে না। ঘরের আলোটা মিলান দিনের সমস্ত টানাপোড়েন, অপমান আর রাগ মিলিয়ে অহনার শরীর আর মন দুটোই ক্লান্ত। আরিয়ান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। আজকের ধকলটা তার চোখেও ধরা পড়েছে। হঠাৎ সে স্বরের ধার নামিয়ে বলল, আজ অনেক ধকল গেছে, ঘুমিয়ে পড়ুন। অহনা অবাক হয়ে তাকালো। এই কথাটা সে আশা করেনি। মুহূর্তের মধ্যে আবার গলায় শীতলতা ফিরিয়ে এনে প্রশ্ন ছুড়ে দিল, তুমি কোথায় থাকবে? এটা কি স্টার জলসার সিরিয়াল নাকি? সোফায় শুতে পারবো না? একসাথে এক বিছানাতেই থাকবো আমরা। অসম্ভব, এটা ভাবতেও পারি না। বেশি কথা বাড়াবেন না, না হলে আমি সীমা ছাড়িয়ে যাব। অহনা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। অপমান, রাগ আর অজানা এক অস্বস্তি একসাথে বুকের ভেতর জমাট বাঁধছে। সে কঠোর গলায় বলল, তোমার সীমা ভুলে যেও না আরিয়ান। আমি সীমা ভুলিনি। আপনি বলে যাচ্ছেন এই ঘরে আমরা স্বামী স্ত্রী। অহনা আর কিছু বলল না। কথা বাড়ালে পরিস্থিতি আরও জটিল হবে, সেটা বুঝে গেছে। সে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল, বুকের ভেতর জ্বলতে থাকা আগুন চেপে ধরে। আরিয়ান আলো নিভিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। কোনো ছোঁয়া নেই, কোনো নড়াচড়া নেই, তবুও ঘরটা যেন আগুনে ভরা। এই নীরবতায় সবচেয়ে ভয়ঙ্কর। গভীর রাত, ঘরের আলো নিভে গেছে অনেকক্ষণ আগেই। বাইরে নিস্তব্ধতা, ভেতরে দুজনের নিঃশ্বাসের শব্দ। অহনা ঘুমাতে চাইল, পারছে না। দিনভর জমে থাকা রাগ আর অস্বস্তি তাকে শান্ত হতে দিচ্ছে না। হঠাৎই ঘুমের ঘর ভেঙে যায়। একটা উষ্ণ উপস্থিতি, অচেনা নড়াচড়া। অহনা আতকে উঠে চোখ খুলে ফেলে। বুঝতে সময় লাগে না, আরিয়ান খুব কাছে। সে অস্বস্তিতে নড়ে উঠতেই বুকের ভেতর রাগ ছড়িয়ে পড়ে। অহনা ক্ষুব্ধ হয়ে তাকে সরাতে চায়। কি করছো তুমি? দূরে যাও। আরিয়ান থমকে যায়, কিন্তু না, সরে অহনাকে আরো কাছে টেনে নিল। অহনা অস্বস্তিতে পড়ে গেল মুহূর্তে। আরিয়ান আস্তে করে অহনার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অহনার শরীর কাঁপছে, সাথে রেগে আগুন হয়ে গেল। সে আরিয়ানকে সরানোর জন্য বলল, আরিয়ান, খুব খারাপ হচ্ছে কিন্তু, সরো বলছি। কাছে বউ রেখে খাম্বার মতো শুয়ে থাকতে পারবো না, একটু তো আদর করতেই হবে। রাগাবে না আরিয়ান, ছেড়ে দাও। আরিয়ান এবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনার অস্বস্তিতে অবশ হয়ে গেল শরীর। আরিয়ান অহনার শাড়ির আঁচল শরীর বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা এবার আরিয়ানকে ধাক্কা দিয়ে বলল, আরিয়ান, বেশি করছো না তুমি? তুমি কি জোর করে কিছু করতে চাও? বউকে আদর করা রেপ না ম্যাম, শুয়ে পড়ুন। রাত আরও গভীর হয়েছে। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে, কিন্তু দুজনের ভেতরের অস্থিরতা থামেনি। আরিয়ান কিছুক্ষণ নীরবে শুয়েছিল, তারপর ধীরে গলা নামিয়ে বলল, আজকের মতো শুয়ে পড়ুন। তাই বলে ভাববেন না আমি আর কাছে আসবো না। অনাকে যে কথাগুলো ছুঁয়ে গেল আগুনের মতো, সে তৎক্ষণাৎ উঠে বসে। চোখে ভয় নয়, খাঁটি রাগ। সাবধান, আর এক পা বাড়ালে আমি সর্বনাশ করে দেব। কথাটা হুমকি নয়, এটা অহনার স্বভাব, কৃতিত্ব আর আত্মসম্মানের দেওয়াল। সে কাউকে ছাড় দেয় না। আরিয়ান হালকা হেসে পাশ ফিরে তাকালো। সেই হাসিতে বেয়াদবি নেই, আছে অদ্ভুত এক নিশ্চয়তা। ভয় দেখাবেন না, আপনার রাগ আমি সামলাতে জানি। এই সাহসটা তোমার জন্যই কাল হবে। বউকে আদর করতে গিয়ে বিপদ হলে সে ঝুঁকি নিতে আমার আপত্তি নেই। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। অহনার কোনো কথা বলল না। সে শুয়ে পড়ল পিঠ ঘুরিয়ে, রাগে নয়, নিজেকে সামলে রাখতে। আরিয়ানও নিজের জায়গায় শুয়ে রইল।
কোনো ছোঁয়া নেই, কোনো শব্দ নেই, তবু এই নীরবতা সবচেয়ে বেশি চাপে ভরা। এই ঘরে ভালোবাসা নেই, আছে জেদ, আধিপত্য, অস্বীকার আর এক অদ্ভুত টান। সকালের আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। রাতের ভারী নীরবতা কেটে গিয়ে এখন ঘরটা অদ্ভুত এক অস্বস্তিকর শান্তিতে ভরা। অহনার ঘুম ভাঙিয়ে হালকা আলো আর নিজের ভেতর অস্থিরতায়। কিছুক্ষণ শুয়ে থেকে সে উঠে বসে। চোখে ক্লান্তি থাকলেও মুখে চেনা কঠোরতা। এই ঘরে দুর্বল হওয়ার সুযোগ নেই, সে সেটা নিজেকে সবসময় মনে করিয়ে দেয়। অহনা ফ্রেশ হতে বাথরুমে ঢুকে যায়। অহনার সামনে দাঁড়িয়ে নিজের দিকেই তাকায় কিছুক্ষণ। চোখের নিচে হালকা ছায়া, কিন্তু দৃষ্টিতে কোনো নরম ভাব নেই। মুখে পানি ছিটিয়ে সে নিজেকে আবার গুছিয়ে নেয়। ম্যাডাম অহনা, যাকে কেউ সহজে ভাঙতে পারে না। বাথরুম থেকে বের হতেই দেখে আরিয়ান ঘরের একপাশে দাঁড়িয়ে আছে। তার চোখে ঘুমের চিহ্ন, কিন্তু ভঙ্গিতে অদ্ভুত এক সতর্কতা। আরিয়ান শান্ত গলায় বলে, আপনি বসুন, নিচে নিয়ে যাব। অহনা থমকে দাঁড়ায়। কথাটা শুনে সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে যায় তার। সে ঠান্ডা গলায় জবাব দেয়, আমি একাই পারবো, তোমার দরকার নেই। সকালের আলো পুরো ঘরটাকে ভরে ফেলেছে। রাতের অস্বস্তি, টানটান নীরবতা সব যেন আলোয় এসে ফিকে হয়ে গেছে। কিন্তু অহনার ভেতরের কঠোরতা এক চুলও নরম হয়নি। ফ্রেশ হয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নেয়। চোখে সেই চেনা দৃঢ়তা, মুখে কঠিন অভিব্যক্তি। আজও সে নিজেকে মনে করিয়ে দেয়, দুর্বল হওয়া চলবে না। ঘর থেকে বের হতে নিলেই আরিয়ানের কণ্ঠ শোনা যায়। সে দরজার পাশে দাঁড়িয়ে যেন অপেক্ষাতেই ছিল। আরিয়ান একটু নরম গলায় বলে, আমার সাথেই যেতে হবে, বসুন। অহনা থেমে যায়, ধীরে ঘুরে তাকায়। চোখে সঙ্গে সঙ্গে রাগের ঝিলিক। অহনা কড়া গলায় বলে, বলছি না একাই যাব, আমার সিদ্ধান্ত নিতে হবে না তোমাকে। কথাগুলো ছুড়ে দিয়ে অহনা আর এক মুহূর্ত দাঁড়ে না। রাগটা কাঁধে তুলে সোজা বেরিয়ে যায়। তার হাঁটার ভঙ্গিতেই স্পষ্ট, আর একটা কথাও সে শুনতে রাজি নয়। আরিয়ান কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। দরজার ফাঁক দিয়ে অহনাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে। ঠোঁটের কোণে হালকা এক হাসি আসে। সে মনে মনে বলে, ডেঞ্জারাস মহিলা। কিন্তু সেই হাসির আড়ালে আছে সতর্কতা। এক মহিলা সহজ নয়, রাগী, আত্মসম্মানী আর কঠিন। অহনা নিচে নামতে ড্রয়িং রুমের কোণে বসা একজন মহিলা উঠে দাঁড়ান। মুখে স্নেহের হাসি, চোখে কৌতূহল। তিনি আরিয়ানের ভাবি। ভাবি এগিয়ে এসে স্নেহ ভরা কণ্ঠে বলেন, এই যে, তুমি তো নতুন বউ, এত সকালে উঠেছো কেন? অহনা মুহূর্তে নিজেকে সামলে নেয়। রাগের জায়গায় ভদ্রতা, চোখের কঠোরতার জায়গায় সংযত হাসি। অহনা শান্ত গলায় বলে, ভার্সিটিতে যেতে হবে, ক্লাস আছে। একা একা? আরিয়ান কোথায়? ও আসবে পরে। ও একা না ভাবি, আমি ওকে নিয়ে যাব। আহা, নতুন বউকে এভাবে একা একা ছাড়লে হয় নাকি? নাস্তা না করে বেরোচ্ছ? না ভাবি, সময় কম। এই ঘরের মানুষদের সামনে অহনা এক রকম, আর ঘরের ভেতর আরেক রকম। এই দৈত্য জীবন আজ থেকে শুরু হয়ে গেছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে সব দেখে। আরিয়ানের মা তাকে দেখে ওঠেন। চেহারায় স্নেহ, চোখে কৌতূহল, কিন্তু কথায় আছে এক ধরনের আদেশের ছাপ। আজ ভার্সিটিতে যেতে হবে না, তুমি তো কালকেই আসলে, আমাদের তো তেমন কথাই হয়নি। আজ বাসায় থেকেই পরিচিত হও। কিন্তু ভার্সিটিতে দরকারি ক্লাস আছে। আজ থাকো, কাল থেকে যেও। অহনা চুপ হয়ে গেল। চোখে রাগ, মুখে বাধ্যতার অভিব্যক্তি। সে জানে কোনো কথায় বাড়িয়ে ওঠার সুযোগ নেই। ঘরের আদেশ, শাসন, প্রভাব সবই তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাওয়া অনেক জরুরি। একদিন না গেলে কিছু হবে না, তুমি বলো শ্বশুর বাড়িতে আজ ছুটি চাও। অহনা বাধ্য হয়ে সোফায় বসে পড়ে। চোখে অস্থিরতা, কিন্তু মুখে কোনো মতেই অসন্তোষ প্রকাশ করে না। ঘরের শান্ত বাতাসে নিস্তব্ধতার সঙ্গে ছোট্ট উত্তেজনা ভেসে আসে। কিছু খেয়ে নাও। পরে যাব। আরিয়ানের মা হালকা হেসে এক ধাপ পেছনে চলে যান। অহনার চোখে অদ্ভুত এক আগুন। সে জানে এই ঘরে সে একা নয়, তবে তার স্বাধীনতা এখনো অটুট। কিছুক্ষণ নীরবতা। আরিয়ান চুপচাপ বসে যায়। সে জানে এই মুহূর্তে কিছু বলে পরিস্থিতি আরও জটিল হবে। থাকলে ক্লান্ত হয়ে যাবে, পরে খেয়ে নেবে, ঠিক আছে? পরে খাবো।
ঠিক আছে, পরে খাবো। আরিয়ান নিজেও চেয়ারে বসে, নিঃশ্বাস সামলে চুপচাপ চোখ রাখে অহনার দিকে। কোনো চাপ নেই, শুধু উপস্থিতি। সোফায় বসে থাকা অহনার শরীরটা শক্ত হয়ে আছে। সকাল গড়িয়ে গেলেও সে কিছু মুখে দেয়নি। চোখে ক্লান্তি থাকলেও মুখে সেই চেনা কঠোরতা। আরিয়ান কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কাছে এসে গলায় স্বাভাবিক ভাব এনে বলে, কিছু খান? কাল থেকে তো কিছুই খাচ্ছেন না। তোমার সাথে কথা বলতে চাই না আমি। আরিয়ানের ভুরু কুঁচকে যায়। সে পিছু হটল না, বরং শটটা আরও হালকা করে বলল, এত রাগ করার কি আছে? কথা বলো না আরিয়ান, স্পষ্ট করে বলছি, আর কথা বলো না। আরিয়ান হেসে ফেলল। সে হাসিতে বেয়াদবি নেই, আছে ইচ্ছে করে উস্কানি দেওয়ার চেষ্টা। 100 বার বলবো? সীমা ছাড়াচ্ছ তুমি। আমার কথা শুনলে এমন কাণ্ড করব যে আপনি রেগে আগুন হয়ে যাবেন, এইটুকু গ্যারান্টি। অনাকে যেন কেউ বিদ্যুৎ স্পষ্ট করলো। তার চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ব্যাস, একদম চুপ। তুমি কে সেটা ভুলে যাচ্ছ। অনার চোখে কিছুতেই সেই শান্তি নেই। সোফায় বসে থাকা অবস্থায় সে নিজের ভেতরে উত্তেজনা সামলানোর চেষ্টা করছে। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর ধীরে কণ্ঠে হালকা গম্ভীর স্বরে বলে, আমি ভুলে যাচ্ছি না, আপনি ভুলে যাচ্ছেন। আমি ভুলে যেতে চাই, তোমাকে মনে রাখতে চাই না আমি। আরিয়ানের চোখে হালকা জেদ, ঠোঁটে নিঃশব্দ হাসি। সে জানে অহনার এই অস্বীকার তার জন্য চ্যালেঞ্জ। চাইলেই সব কিছু ভুলে থাকা যায় না ম্যাডাম। এই সময় ভাবি কৌতূহল নিয়ে এগিয়ে আসেন। দুজনকে ফিসফিস করতে দেখে আরও কাছে এগিয়ে এসে প্রশ্ন করল, কিরে আরিয়ান, এত ফিসফিস করছো কেন? আরে ভাবি, বউ কথা শোনে না, তাই একটু বোঝাতে চাচ্ছি। অহনা উঠে দাঁড়ালো, রাগে তার চোখে আগুন ভরা। সে ধীরে ধীরে উপরে চলে যায়। পায়ের প্রতিটা ধাপে যেন তার রাগের প্রতিধ্বনি ছড়িয়ে যায়। আরিয়ান পিছে পিছে এগোতে থাকে। ম্যাডাম, উপরে গেলেও কিন্তু আমি আপনাকে ছাড়তে পারি না। সিঁড়ির শেষ ধাপটা পেরোতেই অহনা ধৈর্য চূড়ান্ত সীমায় পৌঁছায়। সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার পিছু পিছু আসবে না আরিয়ান। কথাটা বলে সে দরজার দিকে এগোয়, কিন্তু আরিয়ান আর এক পাও দূরে থাকে না। সে দ্রুত এগিয়ে এসে অহনার হাতটা ধরে ফেলে। কোনো টান নয়, কিন্তু স্পষ্ট থামানোর ইঙ্গিত। অহনা থমকে যায়। আরিয়ান দরজাটা বন্ধ করে দেয়। তালা নয়, শুধু বন্ধ। ঘরটা মুহূর্তেই নিঃশব্দ হয়ে ওঠে। আরিয়ান কাছে এসে গম্ভীর কণ্ঠে বলে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন ম্যাডাম, একদম এভাবে ব্যবহার করবেন না। অহনার চোখে আগুন জ্বলে ওঠে। সে নিজের হাত ছাড়িয়ে নেয়, গলায় তীব্র দৃঢ়তা। ঠিকই করছি আমি। এই বিয়ে আমি মানি না, আর কোনোদিন মানবও না। এ কথাই আরিয়ানের চোখের দৃষ্টি বদলে যায়। রাগ নয়, এক ধরনের কঠিন স্থিরতা। সে এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে বলে, না মানুন, আমি জোর করছি না আপনাকে ভালোবাসতে, কিন্তু আমার পরিবারের সাথে ভালোভাবে থাকতে হবে, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। অহনা ঠোঁট শক্ত করে চেপে ধরে। বুকের ভেতর রাগ আর অপমান একসাথে ধাক্কা খাচ্ছে। সে চোখ সরিয়ে নেয়, কিন্তু কণ্ঠে এক চুল নরমতা আসে না। আমি কারোর কাছে অভিনয় করতে আসিনি। আমার সীমা আমি জানি। আমি অভিনয় চাই না, শুধু চাই আপনি নিজেকে আর আমার পরিবারকে সম্মান করুন। খাবার পাঠাচ্ছি, খেয়ে নেবেন। ইচ্ছে হলে খাবো, না হলে খাবো না। আরিয়ানের চোখে হালকা জেদ, কিন্তু মুখে কোনো রাগ নেই। সে ধীরে নিচে নামে সার্ভেন্টকে ডেকে বলে, খাবার নিয়ে যান, আর যেন তার কাছে ঠিকভাবে পৌঁছায়। সার্ভেন্ট খাবার নিয়ে উপরে আসে। অহনা বসে থাকে সোফায়, চোখ অন্যদিকে। কোনো উত্তর দেয় না, কোনো ভদ্রতা দেখায় না। খেয়ে নিন ম্যাডাম। রেখে যান, পরে খাবো। বিকেল, হালকা সূর্যের আলো জানালার ফাঁকে ঢুকে ঘরের অন্ধকে ছুঁয়ে চলেছে। আরিয়ান নিচে বসে থাকে, চোখে মৃদু জেদ, মুখে অদ্ভুত এক নিশ্চয়তা। সোফায় বসে থাকা অহনার দৃষ্টিতে রাগ ও বিরক্তি একসাথে ঝরে পড়ছে। তার হাতে পড়ে আছে শাড়ির আঁচল, চোখের তীব্রতা সবই স্পষ্ট করে বোঝাচ্ছে আজও সে নিজেকে হারাতে রাজি নয়। ঘরের নীরবতা ভাঙল আরিয়ানের ভাবির পদচারণায়।
তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বসেন সোফার পাশে, মুখে স্নেহ আর কৌতূহল, কণ্ঠে মৃদু উষ্ণতা। আহা অহনা, এত রাগ করে থেকে কি হবে? যা হবার হয়ে গেছে। এটা আমার জন্য মানা খুব লজ্জার ভাবি। আর আরিয়ান আমার ছাত্র। হুম, সে ছাত্র ঠিকই, কিন্তু এখন তো তোমার স্বামী। তুমি চাইলে তাকে মানো না, না চাইলেও নয়। না, আমি কারোর কাছে অভিনয় করতে আসিনি। আমার সীমা আমি জানি। দুটো আলাদা অহনা, তুমি জানো। ঘরের মানুষ হিসেবে আরিয়ান কখনোই তোমাকে অমান্য করবে না। অহনার ভেতরের অস্থিরতা আরও বাড়তে থাকে, চোখে আগুন কিন্তু মুখে সংযত অভিব্যক্তি। সে জানে এই ঘরে নিজের অধিকার হারাতে দেবে না, অথচ ভাবির কথায় অজানা এক অশান্তির জন্ম নিল। ভাবি, আমাকে কেউ ভালোবাসতে বলছে না, কিন্তু এই পরিস্থিতি মানা আমার জন্য কঠিন। আমি জোরে জোরে বলতে চাই, এটা আমার জন্য লজ্জার। অহনা, লজ্জা মানা আর আদর নেওয়া দুটো আলাদা। আরিয়ান চেষ্টা করবে তোমার মনের মতো হওয়ার, তুমি দেখো না। আরিয়ান একটু হেসে সোজা হয়ে দাঁড়ালো, চোখে সেই দম বন্ধ করা আত্মবিশ্বাস। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, ভাবি ঠিক বলেছেন, কিন্তু ম্যাডাম আমি আপনাকে বিরক্ত করতে চাই না। শুধু চাই আপনি নিজেকে মানুন আর এই ঘরে আমাদের সম্পর্ক মানুন। আমি জানি না, আর কোনোদিন মানবো না। তুমি আমার ছাত্র, এই মনে তোমার কোনো অধিকার নেই। আমি এই অধিকার চাইনি, শুধু চাই আপনি এই পরিবারকে সম্মান করুন আর নিজেকে। অহনা, কখনো কখনো লজ্জা না প্রয়োজন, মানতে হয়। তুমি শক্তিশালী, তাই তুমি তা পারবে। হ্যাঁ, আমি শক্তিশালী, কিন্তু এটা আমার জন্য খুব লজ্জার মানা। আর আরিয়ান, তুমি আমার ছাত্র। ছাত্র ঠিকই, কিন্তু এখন আমি আপনার স্বামী। বাইরে না মানলে ভালো, ভেতরে অবশ্যই মানবেন। অহনা নিজের চোখ ঘুরিয়ে দেয়। মনে মনে সে জানে আরিয়ান কখনোই সহজে পিছনে হটবে না। ভুলে যেও না আরিয়ান, সবাই জানলে ছি করতে দুবার ভাববে না। মানুষের কথায় কিছু আসে যায় ম্যাম, তারা পারে সমালোচনা করতে। রাত অনেকটা গড়িয়ে গেছে। ডাইনিং টেবিলে খাবার পড়ে আছে ঠিকই, কিন্তু তাতে হাত দেওয়া হয়নি। ঘরের ভেতর আলো মিলান বাইরে আকাশের চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে। অহনা বেলকুনিতে দাঁড়িয়ে আছে, দুহাত রেলিংয়ে চেপে ধরে দূরে তাকিয়ে। বাতাসে শাড়ির আঁচল নড়ে উঠছে, কিন্তু তার ভেতরে অস্থিরতা একটুও নড়ছে না। বুকের ভেতর জমে থাকা অপমান, রাগ আর দ্বন্দ্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। পেছনে বিছানার ধারে দাঁড়িয়ে থাকা আরিয়ান কয়েকবার তাকালো খাবারের দিকে, তারপর বেলকুনির দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে শেষে স্বাভাবিক কণ্ঠে বলল, কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আসছেন না? শুবেন না? কথাগুলো শুনে আরিয়ান থমকে গেল, কিন্তু পিছু হটার মানুষ সে না। ধীরে ধীরে বেলকুনির দিকে এগিয়ে গেল। অহনা টের পেল, কিন্তু ফিরেও তাকালো না। আরিয়ান ঠিক তার পেছনে এসে দাঁড়ালো, খুব কাছে, এত কাছে যে অহনা তার নিঃশ্বাসের উষ্ণতা টের পেল। বলছি না দূরে থাকো। আরিয়ান কোনো উত্তর দিল না। হঠাৎ সে সামান্য ঝুঁকে অহনার গলার কাছে মুখ ডুবিয়ে দিল। হালকা গভীর একটা কিস, জোর করে নয়, শুধু স্পষ্ট এক অধিকার বোধ। অহনা চমকে উঠল, শরীর শক্ত হয়ে গেল। আরিয়ান, এসব কি করছো? আরিয়ান ধীরে মাথা তুলে তার কানে কাছে ঠোঁট রাখল, কণ্ঠ নরম কিন্তু সিদ্ধান্তে অটল। বউ ছাড়া শুব না। শব্দগুলো অহনার কানে ঢুকে যেন ভেতরটা কাঁপিয়ে দিল। সে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। সব নাটক বন্ধ করো, আমি এখন ঠিক নেই। আরিয়ান এক পা পেছালো, কিন্তু চোখ সরালো না। তার দৃষ্টিতে জেদ নয়, আছে একরকম নিশ্চয়তা। আমি জানি, তাই তো বলছি শুতে হবে। একা একা দাঁড়িয়ে থেকে নিজের মাথা নষ্ট করবেন কেন? আমার কি লাগবে না লাগবে সেটা আমি বুঝি। অনা মুখ ফিরিয়ে নিল, কিছু বলল না। চাঁদের আলোয় তার চোখে এক ফোঁটা অস্থিরতা ধরা পড়ল, যেটা সে নিজেও মানতে চায় না। আরিয়ান ধীরে আবার বলল, খাবারও খেলেন না? এভাবে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ হবে। কারোর দরকার নেই আমার। আরিয়ান আর কিছু বলল না, শুধু তার পাশেই দাঁড়িয়ে থাকলো। কোনো স্পর্শ নেই, কোনো কথা নেই, শুধু উপস্থিতি। কিছুক্ষণ পর অহনা হালকা নিঃশ্বাস ফেলল। দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছিল। আরিয়ান তখন শান্ত গলায় বলল, চলুন শুয়ে পড়ুন, কথা না বললেও চলবে। অহনা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে গেল। আরিয়ান আলোটা একটু কমিয়ে দিল।
অহনা বিছানার এক পাশে শুয়ে পড়ল পিঠ ঘুরিয়ে। আরিয়ান অন্য পাশে শুয়ে পড়ল। কোনো ছোঁয়া নেই, তবু ঘরটা যেন ভরে আছে অদৃশ্য টানে। অহনা চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম এলো না। বুকের ভেতর এখনো যুদ্ধ চলছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে থাকলো ছাদের দিকে। সকাল হয়, সূর্যের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। অহনাকে দেখে বোঝা যাচ্ছে রাতভর ঘুম হয়নি, চোখে হালকা ক্লান্তি, কিন্তু মুখে আগের মতো দৃঢ়তা। আজ ভার্সিটিতে যাওয়ার দিন। আরিয়ান তাকিয়ে আছে, চোখে হালকা জেদ, মুখে নরম হাসি। ধীরে ধীরে বলে, আজ ভার্সিটিতে যাচ্ছেন বউ? আমার সঙ্গে যাবেন না? আমি টিচার, তুমি ছাত্র, আমার সঙ্গে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, মানায় না, কিন্তু আমি চাই। না, আমার সঙ্গে আসা ঠিক না। অহনাকে থামানো গেল না। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে নামার সময় আরিয়ানের মা দাঁড়িয়ে থাকলেন, মুখে হালকা হাসি। খেয়ে যাও মা, ভার্সিটিতে যাওয়ার আগে। ও ঠিক আছে মা, হালকা কিছু খেয়ে রওনা হও। অহনা কিছু না বলে হালকা কিছু খেয়ে রওনা হয়ে গেল। আরিয়ান তখন রেডি হয়ে নিচে আসলো। মা খাবার দিতে শেখে ভার্সিটিতে চলে গেল। সকালের আলো ভার্সিটির হলের ভিতরে, ছায়া আর আলো মিশে এক ধরনের ব্যস্ততা। ছাত্রছাত্রীরা দৌড়ে আসছে, কথা বলছে, বই হাতে ব্যস্ত। অহনাও পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে, ব্যাগ কাঁধে ঝুলছে, চোখে হালকা অস্থিরতা, কিন্তু গতি আত্মবিশ্বাসী। হঠাৎই পাশ থেকে পরিচিত কোনো কণ্ঠ শুনতে পেল। কি ব্যাপার ম্যাডাম, সেদিন যে গেলেন তারপর তো খোঁজ খবরই নেই। তেমন কিছু না ম্যাডাম, কিছু পারিবারিক সমস্যা ছিল। আহা, বুঝতে পারছি, তবে এখন সব ঠিক তো? হ্যাঁ, সব ঠিক আছে, ধন্যবাদ। এরপর তারা ধীরে ধীরে পড়াশোনা এবং ক্লাসের বিষয় আলোচনা করতে লাগলো। অহনাকে খেয়াল হলো, এই পরিবেশে ফিরে এসে তার মনটা যেন অন্যরকম। ছাত্রদের সামনে তার দায়িত্ব নিজের মর্যাদা বজায় রাখা। আজ ক্লাসে নতুন টপিক শুরু হবে, আপনি কি আগে সংক্ষেপে ছাত্রদের বোঝাবেন? হ্যাঁ, ভালো হবে। সবাই আগে পড়া বিষয়গুলো রিভিউ করবে। অহনাকে বুঝতে লাগলো, ভার্সিটিতে আসাটা শুধু পড়াশোনা নয়, ছাত্রদের সামনে তার কঠোরতা, নিয়ন্ত্রণ আর দায়িত্ব সব মিলেমিশে তাকে প্রস্তুত থাকতে হবে। আপনার ছাত্রদের সঙ্গে কাজ করতে ভালো লাগবে? হ্যাঁ, আশা করি সবাই মন দিয়ে শিখবে। সকাল হয়েছে। ভার্সিটির ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা গাম্ভীর্য ও ব্যস্ততায় মিশে আছে। হালকা হাওয়া বইছে, গাছের পাতার ছায়া মাটির ছুঁয়ে খেলছে। আরিয়ান ধীরে ধীরে গেট দিয়ে ঢুকলো, ব্যাগ কাঁধে, চোখে ছোট্ট জেদ, মুখে অদ্ভুত আত্মবিশ্বাস। ঠিক তখন তার বন্ধুদের দল চোখে পড়ল। তারা হঠাৎ হাসি থামিয়ে তাকিয়ে রইল। ওই কিরে, কাল আসলি না কেন? নতুন বউ রেখে ভার্সিটিতে কে আসে? বউ মানে? বউ কই থেকে আসলো? বিয়ে করছি তাই বউ এসেছে। বন্ধুরা যেন আকাশ থেকে পড়ে গেল, কেউ চুপচাপ, কেউ মুখে হাত দিয়ে অবাকি সাপ লুকানোর চেষ্টা করছে। আরিয়ান তাদের দিকে তাকিয়ে হালকা মৃদু হাসি দিয়ে বলল, এগুলো বাদ, একদিন সব বলবো। বন্ধুরা আবার একে অপরের দিকে তাকালো। মনে হলো এই আরিয়ান যে রোজ মজা করার ছেলে, আজ তার জীবন পুরোপুরি বদলে গেছে। ঠিক তখন ক্যাম্পাসের ভিড়ের মধ্যে চোখে পড়ল পরিচিত এক মুখ। অহনা, তার নতুন বউ, কিন্তু ভার্সিটিতে বিয়ের পরে আজ প্রথম দিন। ব্যাগ কাঁধে, চোখে কিছুটা অস্থিরতা, মুখে দৃঢ়তা। তার চলন ভঙ্গি এমন যেন পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয়। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। সে জানে আজ বন্ধুরা সব বুঝতে চায়, কিন্তু অহনার সঙ্গে তার সম্পর্ক এখনো একটি গোপন অধ্যায়। তুই সত্যি বিয়ে করেছিস আরিয়ান? বিয়ে কি মিথ্যা করা যায় না কি রে? বিশ্বাস হচ্ছে না রে। না করাই ভালো, চল ক্লাসে যাই। ক্লাসের দরজা খুলে অহনা ধীরে ধীরে ঢুকলো, ব্যাগ কাঁধে ঝুলছে, চোখে হালকা জেদ, মুখে সেই চেনা কঠোরতা। ছাত্ররা ইতিমধ্যেই বসে আছে, আরিয়ানও ক্লাসরুমে ঢুকেছে, কিন্তু নজর যেন অচেনা মুখে হালকা হাসি, চোখে কৌতূহল, মনে এক অদ্ভুত উত্তেজনা। আরিয়ান লক্ষ্য করলো অহনাকে, চোখের কোণে সে তাকালো, অনুভব করলো অহনার প্রতিটি ভঙ্গি, হাঁটার ছন্দ, চোখের অভিব্যক্তি, সব কিছু যেন আজ তার জন্য তৈরি। এটা ক্লাস আরিয়ান, বেডরুম না।
বেডরুমে তাকালেও তো রাখবেন। অহনাকে যেন মুহূর্তেই আগুন লাগলো। সে মুখ লাল, চোখে জ্বলন্ত রাগ, কণ্ঠের কঠোরতা বজায় রেখে বলল, ক্লাসে বাজে কথা বলো না আরিয়ান, খারাপ আচরণ করলে খাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরিয়ান থমকে গেল, কিন্তু পিছু হটল না। চোখে হালকা চাহনি, ঠোঁটে হালকা হাসি। সে জানে অহনার এই কঠোরতা শুধু আগ্রাসন নয়, এই রাগের ভেতর রয়েছে তার নিজের নিয়ম ও সীমারেখা। আরিয়ান বিড়বিড় করে বলল, বউকে দেখলে কি পাপ হয়? অহনাকে আর অপেক্ষা করতে হলো না। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগোলো, চোখে তীব্র দৃষ্টি সে রেখে বলল, শোনো আরিয়ান, এই ক্লাস, এইখানে অন্য মেয়েরা আছে। সীমা ভুলে গেলে আমি কঠোর হব। আরিয়ান হালকা ভুরকুচকে তাকালো, চোখের ছোট্ট জেদ, কিন্তু স্বর শান্ত। সে জানে অহনাকে চাপে রাখা যাবে না, নিজের সাহস দেখাতে হবে, কিন্তু সীমার মধ্যে। ঠিক আছে, ক্লাসে কিছু বলবো না, কিন্তু বেডরুমে আটকাতে পারবেন না। অহনা যেন চোখে একটু অস্বস্তি হলো, বুকের ভেতর অজানা উত্তেজনা, চোখের রাগ, মুখে কঠোর অভিব্যক্তি, সব কিছুর একসাথে জমে। তবে সে চুপ, জানে ক্লাসের সবাই দেখছে, নিজের অধিকার ও কৃতিত্ব বজায় রাখতে হবে। ক্লাস শেষে অহনা বেরোতেই যাচ্ছিল। আরিয়ান হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আরিয়ান কি করছো? কথা বলবেন না। কি ব্যাপার আরিয়ান, এসব কি? বউ কথা বলবেন না। আরিয়ান অহনাকে পাশে নিল, কেউ যেন কাছে না আসে, তাই একটা ফাঁকা রুমে নিয়ে এসেছে। আরে কি করছো? আমি বেরোতে চাই। বউ, আদর না করে থাকতে পারছি না। রাগ করে লাভ নেই, একটু আদর করব আপনাকে। আরিয়ান হালকা হাসি দিয়ে অহনার কাঁধে মুখ চেপে ধরে ঠোঁটে স্পর্শ দিলেন। তারপর অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আরিয়ান, কেউ দেখবে? না, দেখবে না, শুধু আমি আর আপনি। মুহূর্তেই রুমের বাতাস ঘন হয়ে উঠল। অহনার চোখে বিস্ময়, রাগার উত্তেজনা সব একসাথে। আরিয়ান ধীরে ধীরে তার কপালে আরেকটা চুমু দিলেন। আরও আরিয়ান, এটা ঠিক না। ম্যাম, আমি জানি আপনি মানবেন না, শুধু একটু। রুমে কেউ আসে না, নিঃশব্দ ঘরের মধ্যে এক অন্যরকম উত্তেজনা, এক অদ্ভুত শান্তি ভেসে আসে। অহনাকে রাগ, লজ্জা আর অস্বীকারের মধ্যে থাকতে হলো। আরিয়ান ধীরে ধীরে তার এক হাত ধরে রাখলেন, যেন বুঝিয়ে দেন এখন এই মুহূর্তে শুধু তারা দুইজন। সীমা ছাড়াবে না আরিয়ান, এটা ভার্সিটি। সীমা, আমি জানি বউ। আরিয়ান আবার অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা ছাড়াতে গিয়েও পারল না। আরিয়ান আরও কাছে টেনে নিয়ে আসলো, শাড়ির ভেতরে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। অহনার শরীর অবশ হয়ে গেল, সে শরীর ভর ছেড়ে দিল আরিয়ানের উপর। আরিয়ান এই সুযোগে অহনাকে কোলে করে টেবিলে বসিয়ে দিয়ে তাকে কিস করতে লাগলো। অহনা চোখ বন্ধ করে রইল। আরিয়ান ধীরে ধীরে অহনার গলায় মুখ ডুবিয়ে কিস করলো। অহনার চোখ বড়, রাগার বিস্ময় একসাথে। সে নিজের হাত সরাতে চাইল, আরিয়ান সামলাচ্ছে, যেন কোনো মুহূর্ত এড়িয়ে যেতে না পারে। এইটুকু ছোঁয়াতেই এমন রাগ? বউ, বেশি আদর করলে কি করবেন? বাসায় গিয়ে তোমাকে দেখে নেব। অহনার কথাই আরিয়ান কেবল হাসি দিল, ঠোঁটের কোণে হালকা উষ্ণতা আর চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। বাসায় গেলে তো আরও আদর করব সোনা, তখন কি করবেন? অহনা কিছুক্ষণ চুপ, বুকের ভেতর অজানা উত্তেজনা আর রাগের ঝড়, চোখে ক্ষোভ, ঠোঁটে সামান্য লাজুক হাসি। ভুলে যেও না, আমি কাউকে ছাড় দেই না। জানি বউ, তাই তো এই মুহূর্তটা এত মূল্যবান। মুহূর্তটা নীরব, শুধু দুজনই নিঃশ্বাস। কেউ আসে না, কেউ দেখবে না। আরিয়ান আর অহনার মধ্যে এক অদ্ভুত টান, একরকম যুদ্ধ, অভিমান আর ভালোবাসার মিশ্রণ। দুজন ধীরে ধীরে দূরে সরে গেল। রুমে শান্তি, কিন্তু দুই মনের এক অজানা উত্তেজনা, আগুন আর আবেগ জ্বলছে। ক্লাস শেষ, ঘড়িতে দেখছে সময়। ভার্সিটিতে হঠাৎ নিস্তব্ধতা। আরিয়ান চোখে অদ্ভুত জেদ নিয়ে অহনার দিকে তাকিয়ে বলল, এখন আমার সাথে চলুন। না, সবাই সন্দেহ করবে। তাতে কি, আপনি আমার বউ, সত্যিটা সবার জানার অধিকার আছে। খবরদার, কেউ যেন না জানে। অহনার কথাই আরিয়ানের ঠোঁটে হালকা এক হাসি খেলল। সে দ্রুত অহনার হাতে হাত রাখল। চিন্তা করবেন না,
আমার সাথে চলুন, কাউকে বলবো না। অহনা কিছুক্ষণ চুপ। ভেতরে দ্বিধা, রাগ আর অস্বস্তি মিলেমিশে ভীষণ উত্তেজনা তৈরি করছে, কিন্তু আরিয়ানের দৃঢ়তায় নিজের আপত্তি প্রকাশ করতে পারছে না। ঠিক আছে, তবে সাবধানে। আরিয়ান হাসি দিয়ে মাথা নুয়ে অহনার হাত ধরে এগিয়ে গেল। ভার্সিটির সামনে আসতেই আরিয়ান বলল, অহনা, বাইকে উঠুন। অহনা কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বাইক, রাস্তা, মানুষের ভিড় সবই মনে করিয়ে দিচ্ছিল ভ্রমণের ঝুঁকি, কিন্তু আরিয়ানের দৃঢ় চোখ আর শান্ত কণ্ঠে ভরসা দেয়। ঠিক আছে, তবে সাবধানে চালাবে। আরিয়ান হালকা হাসি দিয়ে বাইকের পাশে দাঁড়িয়ে প্রস্তুত হলো। অহনা ধীরে ধীরে বাইকে উঠে বসলো। ভালো করে ধরে রাখুন। বাইক ধীরে ধীরে চলতে শুরু করলো। বাতাসে ঠান্ডা হাওয়া খেলছে। দূরের শহরের কোলাহল কমে যাচ্ছে। অহনা চুলে বাতাস খেলে আরিয়ানের হাতে দৃঢ়তা তাকে অদ্ভুত এক নিরাপত্তার অনুভূতি দিল। কই যাও? নদীর পাড়ে, মন ভালো হবে। রাস্তা প্রায় শূন্য। বাইক চলে যাচ্ছে নদীর ধারে। নির্পারের শান্ত বাতাসে ভেতরে উত্তেজনা ধীরে ধীরে কমছে। অহনার চোখে অজানা এক প্রশান্তি, আরিয়ানের চোখে হাসি, ভেতরে দণ্ড আর অস্বস্তি কিছুটা নরম হয়ে এসেছে। বাইক থামলো নির্পারে। সূর্য ঢুকে ধীরে ধীরে। পানির নীরব ঢেউ, হালকা বাতাস সব মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিল। অহনা ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকালো। চোখের আগের ছাপ এখনো আছে, কিন্তু মন শান্ত। সত্যি এখানে শান্তি আছে। বাইকটা ধীরে এসে একটা ফুচকার দোকানের সামনে এসে থামে। বিকেলের হালকা বাতাস, দোকানের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। ফুচকার ঝাঁঝালো গন্ধে জায়গাটা বেশ জমজমাট। নামুন। এখানে কেন থামলে? ফুচকা খান। আমাকে কি তোমার পিচ্চি মনে হয়? আমি এসব খাই না। কেন? ম্যাডাম হলে কি ফুচকা খেতে পারবে না? এটা আমার স্ট্যান্ডার্ড না আরিয়ান। স্ট্যান্ডার্ড থাক, সমস্যা নেই, কিন্তু মানুষ তো মানুষই। ফুচকা খেলেই কি সম্মান কমে যায়? অহনা কিছুক্ষণ চুপ করে থাকে। চোখে রাগ, কিন্তু আরিয়ানের কথাই এক ধরনের অস্বস্তি কাজ করে। তুমি সব কিছু নিয়ে এত কথা বাড়াও কেন? কারণ আপনি সব কিছুতেই দেয়াল তুলে রাখেন। আজ একটু দেয়াল নামান। মামা, ফুচকা দেন। কয়টা দিব? 2টা প্লেট। আমি বলিনি খাবো। জোর করছি না, শুধু ট্রাই করতে বলছি। প্লেট সামনে আসতেই অহনা তাকিয়ে থাকে। ফুচকা দেখে, ভেতরে দেখে একটু থমকে যায়। ঝাল হলে কিন্তু খাবো না। দেখছেন, খাওয়ার আগেই শর্ত দিচ্ছেন। ঝাল। তাই তো বলেছি, মজা আছে। অহনা আর কিছু না বলে ধীরে ধীরে আরেকটা খায়। মুখে বিরক্তি থাকলেও সেটা আর আগের মতো করা না। কাউকে বলবে না। না, এটা আমাদের সিক্রেট। নির্পারের বাতাস, ফুচকার ঝাল আর দুজনের এই ছোট্ট মুহূর্ত অহনার শক্ত দেওয়ালে একটা ছোট্ট ফাটল ধরিয়ে দেয়। অহনা আরেকটা ফুচকা মুখে তুলতেই হঠাৎ ফুচকার ভেতরে ঝাল পানি গাল বেয়ে পড়ে গেল। মুহূর্তে তার মুখ কুঁচকে উঠল। কি ঝাল! সে হাত দিয়ে ঠোঁট মুছতে গেলে কিন্তু ঝালটা যেন আরও ছড়িয়ে পড়ল। চোখে পানি এসে গেল। আরিয়ান, খুব ঝাল লাগছে। আরিয়ান 1 সেকেন্ড দেরি করল না। সে অহনার হাত ধরে হালকা টানে দোকান থেকে একটু দূরে নিয়ে গেল, যেখানে কেউ ঠিক করে খেয়াল করবে না। দাঁড়ান, নড়বেন না। এখানে কি করছো? ঠোঁটে মরিচ লেগেছে। কথাটা বলে সে খুব স্বাভাবিকভাবে ঝুঁকে পড়ে, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিস করতে লাগলো নিজের মতো করে। অহনা মুহূর্তেই অহনা স্তব্ধ। চোখ বড় হয়ে যায়, বুক ধক করে ওঠে। আরিয়ান, এসব কি? ঝাল কমানোর ট্রিক কাজ করেছে। একটু কমেছে। কেউ দেখলে কি ভাববে? কেউ দেখেনি, আর দেখলেও সমস্যা কি? আমি তো আমার বউকে আদর করেছি। অহনা কিছু বলল না, শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁট যেন এখনো গরম হয়ে আছে। আর এসব করবে না। ঝাল লাগলে আবার করব। অহনা আর কিছু বলল না, কিন্তু তার লাজুক চুপ করে থাকা আরিয়ানকে বুঝিয়ে দিল এই ছোট্ট মুহূর্তটা তার কঠোরতার দেওয়ালে আরেকটা নরম ফাটল
ধরিয়ে দিয়েছে। বিকেলের আলো তখন মিলান হয়ে এসেছে। আরিয়ান আর অহনা পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির গেট পেরোলো। অহনা স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ফুচকার দোকানের সেই মুহূর্তটা এখনও তার মাথার ভেতর ঘুরছে। আরিয়ান সব বুঝেও কিছু বলছে না, শুধু চুপচাপ হেঁটে যাচ্ছে। ঘরে ঢুকতে ড্রয়িং রুম থেকে আরিয়ানের মায়ের কণ্ঠ ভেসে এলো। এত দেরি হলো কেন রে? আরিয়ান এক মুহূর্ত থামলো, অহনার দিকে তাকালো না, খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল। একটু কাজ ছিল মা। মা সন্দেহের চোখে দুজনের দিকে তাকালো। অহনার মুখটা অস্বাভাবিক লাল, চোখ নামানো। বুঝেছি, সারাদিন বাইরে ছিলি, দুজনে ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে বসে খাওয়া যাবে। অহনা কিছু বলল না, শুধু মাথা নেড়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। আরিয়ান তার পেছনে পেছনে গেল। উপরে করিডরে সিঁড়ি ভাঙতে ভাঙতে অহনা হঠাৎ থেমে গেল। তোমার মা কিছু বুঝে ফেলেনি তো? মা সব বোঝে, কিন্তু কিছু বলে না। তুমি হাসছো কেন? কারণ আপনি টেনশনে থাকলে সুন্দর লাগে। অহনা চোখ রাঙিয়ে তাকালো, তারপর আর কিছু না বলে নিজের রুমের দিকে চলে গেল। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে অহনা নিজের মুখের দিকে তাকালো, ঠোঁটের এক পাশে হাত রাখলো। সেখানে এখনো যেন হালকা উষ্ণতা লেগে আছে। কি যে করে বসে। রাগী ম্যাডাম, ধীরে ধীরে নরম হচ্ছেন। কিছুক্ষণ পর দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। অহনা পরিপাটি গম্ভীর মুখে, কিন্তু আরিয়ান একদম স্বাভাবিক। এখন তো ঠিক লাগছে দুজনকে, চলো বসো। অহনা চুপচাপ বসলো, আরিয়ান তার পাশে। তাদের মাঝে সামান্য দূরত্ব, কিন্তু অদ্ভুত এক নীরব টান। রাত অনেকটা নেমে এসেছে, বাড়িটা ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। ড্রয়িং রুমের এক পাশে হলুদ আলো জ্বলছে। অহনা সোফার এক কোণে বসে আছে চুপচাপ গম্ভীর। তার চোখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি ভেতরে অস্থিরতা। আরিয়ানের ভাবি 2 কাপ চা নিয়ে এসে অহনার পাশে বসে। অনেকক্ষণ সাধারণ গল্পের পর হঠাৎই ভাবির কণ্ঠটা একটু নরম হয়ে আসে। আচ্ছা হনা, তোমার আর আরিয়ানের সত্যি করে বলো তো, আগে সম্পর্ক ছিল না? প্রশ্নটা শুনে অহনা চমকে ওঠে, চোখ বড় হয়ে যায়, কিছুক্ষণ কথা খুঁজে পায় না। কি বলছেন ভাবি? ও তো আমার ছাত্র, ওর সাথে আমার কিভাবে সম্পর্ক হবে? তাহলে এত কিছু কিভাবে হলো বলো তো? হঠাৎ বিয়ে, হঠাৎ সব সিদ্ধান্ত, এসব তো এমনি এমনি হয় না হনা। অহনা চোখ নামিয়ে নেয়, আঙ্গুল দিয়ে চায়ের কাপের কিনারা ঘষতে থাকে। গলায় ধীরে ধীরে ভারী ভাব নেমে আসে। সবই অপ্রত্যাশিত ভাবি, কোনো কিছুই আমার হাতে ছিল না। কথাটা বলতে বলতে অহনার কণ্ঠে একটু কেঁপে ওঠে। সে দ্রুত নিজেকে সামলে নেয়। তাহলে তুমি কষ্ট পেয়েছো? কষ্ট পাওয়ার সময়টাও তখন ছিল না ভাবি। যেটা ঘটছিল সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ভাবি কিছুক্ষণ চুপ করে থাকে, অহনার দিকে তাকিয়ে থাকে গভীরভাবে। আর এখন এখন কি মনে হয় তোমার? এই প্রশ্নটার জন্য অহনা প্রস্তুত ছিল না। সে জানালার দিকে তাকায়। বাইরে অন্ধকার, দূরে কোথাও কুকুরের ডাক। এখন আমি শুধু চাই সবকিছু ঠিকঠাক চলুক, আর কিছু না। তখনই দূর থেকে আরিয়ানের হাসির শব্দ ভেসে আসে। অহনার চোখের পাতাটা অজান্তেই কেঁপে ওঠে। ভাবি সেটা লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না, শুধু মনে মনে অনেক কিছু বুঝে ফেলে। ঠিক আছে, তবে মনে রাখো, যেটা অপ্রত্যাশিত সেটাই অনেক সময় সবচেয়ে গভীর হয়ে যায়। অহনা কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব, রাগ, গমি, দায়িত্ব আর এমন কিছু অনুভূতি যেটার নাম দিতে সে এখনো ভয় পায়। রাতটা শান্ত, বারান্দার নরম হাওয়া। অহনা বেলকনি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দূরে শহরের আলো ঝিলমিল করছে। তার চোখে ক্লান্তি, বুকের ভেতর অদ্ভুত এক চাপা অস্থিরতা। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত কিন্তু যত্নশীল হাত তাকে জড়িয়ে ধরে। এত একা একা দাঁড়িয়ে আছো কেন? কথা বলার আগে আরিয়ান গলায় মুখ ডুবিয়ে হালকা একটা চুমু দেয়। অহনা চমকে ওঠে। আরিয়ান এসব কি? তোমাকে কিন্তু আমি এখনো মেনে নেইনি। আরিয়ান তাকে ছেড়ে দেয় না, বরং কণ্ঠটা আরো নরম হয়ে আসে। আরো কাছে এসে গলায় মুখ ডুবিয়ে কিস করে। ভালোবাসলে একাই মেনে নিতে হয় সোনা বউ, জোর করে কিছু চাই না, শুধু পাশে থাকতে চাই। অহনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কথা বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। চোখ নামিয়ে নেয়,
তুমি খুব সহজ ভাবো সব কিছু। সহজ না, কিন্তু তোমাকে ছাড়া কঠিনও লাগে। কয়েক সেকেন্ড নীরবতা, বাতাসে শুধু রাতের শব্দ। হঠাৎ আরিয়ান আলতো করে অহনাকে কোলে তুলে নেয়। ভরসা রাখো, আমি আছি। সে তাকে ঘরের ভেতর নিয়ে আসে, বিছানায় আলতো করে শুয়ে দেয়। আলোটা মিলান, চারপাশে শান্তি। আরিয়ান পাশে বসে কপালে আলতো হাত বুলিয়ে দেয়। অহনা চোখ বন্ধ করে রাখে। রাগ আছে, দ্বিধা আছে, তবুও কোথাও এক টুকরো নির্ভরতা। আরিয়ান নামাও আমাকে, আমি সহজে মানবো না আরিয়ান। জানি, তাই তো ধীরে ধীরে তোমার মন জয় করব। আরিয়ান তার কপালে হালকা চুমু দেয়। কোনো তাড়াহুড়ো নেই, শুধু নীরব যত্ন, নিরাপত্তার অনুভূতি। বাইরে রাত আরও গভীর হয়, আর ভেতরে দুজন মানুষের মাঝখানে জন্ম নেয় এক নিঃশব্দ প্রতিশ্রুতি। গভীর রাত, ঘরের আলো নিভে গেছে অনেক আগেই। বাইরের নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে দূরে গাড়ির শব্দ। অহনা ঘুমিয়ে আছে ভেবে আরিয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সে বারান্দার দিকে না গিয়ে সরাসরি ঘরের এক কোণে দাঁড়িয়ে ফোন কানে তোলে। কণ্ঠটা আর আগের মতো নরম নেই, গম্ভীর। হ্যাঁ ঠিক আছে, আপনাদের টাকা পেয়ে যাবেন, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, কেউ যেন কিছু জানতে না পারে। ফোনের ওপাশ থেকে কি বলা হচ্ছে বোঝা যায় না। আরিয়ানের চোখ গাঢ় হয়ে ওঠে। না, এখন নয়, সময় হলে আমি নিজেই জানাবো। এই ব্যাপারটা এখানেই শেষ থাকুক। হ্যাঁ, ঝুঁকি আমি নেব, কিন্তু অহনাকে না, এই কথাটা বাদ দিন। ফোন কেটে যায়। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই পিছন থেকে শান্ত কিন্তু তীক্ষ্ণ একটা কণ্ঠ ভেসে আসে। কে কি জানতে পারবে আরিয়ান? আরিয়ান চমকে ঘুরে দাঁড়ায়, দেখে অহনা বিছানায় বসে আছে। চোখে ঘুম নেই, আছে প্রশ্ন। তুমি জেগে আছো? ফোনের শব্দে ঘুম ভাঙছে। এখন বলো, কি লুকাচ্ছ তুমি? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, মুখের ভাব বদলে যায়। সে ধীরে এগিয়ে এসে অহনার সামনে বসে। কিছু না, অযথা চিন্তা করো না। অযথা হলে রাতের বেলা এমন কথা বলতে হয় না। টাকা কেউ যেন না জানে। এসব কি আরিয়ান? কিছু ব্যাপার আছে যেগুলো এখন বললে ঠিক হবে না। আমি কি সেই কেউ যাকে কিছু না জানালেই ভালো? না, তুমি কেউ না, তুমি তুমি আমার সবচেয়ে আপন। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, এই টাকা, এই ফোন, এই গোপন কথা সবই কি সাধারণ? বিশ্বাস করো আমাকে, সময় এলে সব জানতে পারবে। আমি বিশ্বাস করতে চাই আরিয়ান, কিন্তু অন্ধ হয়ে না। দুজনের মাঝখানে নেমে আসে ভারী নীরবতা। বাইরে রাত আরও গভীর হয়। সে নীরবতার মাঝেই অহনার মনে প্রথমবার স্পষ্ট হয়, আরিয়ান শুধু একজন ছাত্র বা স্বামী নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন এক রহস্য, যার ছায়া হয়তো খুব শীঘ্রই সব কিছু ঢেকে দেবে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। রাতে ভারী নীরবতা কেটে গিয়ে সকালের হালকা শব্দে বাড়িটা জেগে উঠছে। বিছানার একপাশে অহনা বসে আছে, চোখে ঘুম কম, ভাবনা বেশি। আরিয়ান পাশ ফিরে তাকায়। এত ভোরে উঠে গেলে কেন? ঘুম আসছিল না। আমার জন্য? অহেতুক কথা বলো না, ওঠো, নাস্তা করবে না? আজ একসাথে ভার্সিটিতে যাব। সবাই দেখবে। দেখুক, আমরা তো একসাথেই যাচ্ছি, আলাদা কিছু করছি না। ঠিক আছে, তবে বাড়াবাড়ি না। ম্যাডামের আদেশ মাথায়। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে দুজন পাশাপাশি বসে। টেবিলে রুটি, ডিম ভাজি আর চা। আরিয়ানের মা হাসি মুখে বলে, আজ দুজন একসাথে যাচ্ছ? হ্যাঁ মা। ভালো, খেয়ে নে মা, খেয়ে নে ভালো করে। চা ভালো হয়েছে মা। তুমি পছন্দ করো জেনেই বানিয়েছি। বেশি তাড়াহুড়ো করো না, সময় আছে। তুমি খাও, আমার ক্লাস আছে। এটা নাও। এসব ছাত্রসুলভ কাণ্ড ক্লাসে করবে না। ক্লাসে ম্যাডাম, বাইরে বউ, দুইটাই মানতে হবে। চুপ। আরিয়ান হেসে যায়। নাস্তা শেষ করে দুজনে একসাথে বের হয়। সকালের বাতাসে শহরটা অন্যরকম লাগে। আরিয়ান বাইকের চাবি ঘোরায়। উঠুন। ধীরে চালাবে। কথা দিচ্ছি। অহনা পেছনে বসে। দুজনের মাঝে সামান্য দূরত্ব, তবু অদ্ভুত এক কাছাকাছি অনুভূতি। বাইক চলতে শুরু করে। রাস্তার ভিড়, সকালের কোলাহল, আর দুজনের মাঝখানে জমে থাকা না বলা কথা।
অহনা সামনে তাকিয়ে থাকে। আরিয়ান আয়নায় একবার তার চোখের দিকে তাকায়। আজ দিনটা ভালো যাবে। ভার্সিটির গেটের কাছে আসে। দিনের শুরু হলেও এই শুরুতেই দুজন জানে সামনে আরও অনেক কথা, অনেক প্রশ্ন অপেক্ষা করছে। ভার্সিটির গেটের সামনে বাইক থামে। সকালবেলার ব্যস্ততা, ছাত্রছাত্রীদের কোলাহল। অহনা নামার সময় স্বাভাবিক থাকে, যেন কিছুই হয়নি। আরিয়ানও গম্ভীর মুখে হেলমেট খুলে রাখে। ঠিক তখনই আরিয়ানের 2-3 জন বন্ধু সামনে এসে দাঁড়ায়, চোখে স্পষ্ট কৌতূহল। এ রে, কি ব্যাপার রে, ম্যাডামের সাথে আসলি কেন? প্রশ্নটা হঠাৎ। আরিয়ান 1 সেকেন্ডের জন্য অহনার দিকে তাকায়। অহনা চুপচাপ সামনে তাকিয়ে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখে না। তেমন কিছু না, রাস্তায় দেখা হলো তাই লিফট দিলাম। শুধু লিফ? তুই তো আগে কখনো এমন করিস নাই। আজ মনটা ভালো ছিল। বন্ধুরা একে অপরের দিকে তাকায়, কেউ পুরোপুরি বিশ্বাস করে না, আবার কিছু বলার সাহসও পায় না। ম্যাডাম তো খুব স্ট্রিক্ট মানুষ, তোর লিভ নেওয়াটাই অবাক করার মতো। কোনো সমস্যা আছে? না না ম্যাডাম, এমনি এমনি বলছিলাম। আরিয়ান, ক্লাসে দেরি করো না। জি ম্যাডাম। কিরে, কিছু একটা তো আছে, ম্যাডাম এভাবে ডাকলো। বেশি ভাবিস না, সব কিছুর সময় আছে। ঠিক আছে বাবা, রহস্য মানব একদিন বলবি, জানি। আরিয়ান আর কিছু বলে না, শুধু দূরে হেঁটে যাওয়া অহনার দিকে একবার তাকায়। চোখে নরমতা, কিন্তু মুখে কোনো ভাব নেই। বন্ধুরা হাসাহাসি করতে করতে ক্লাসের দিকে চলে যায়। আরিয়ান একটু পিছনে দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই কথা ঘুরে, আজকে সে সামলে গেছে, কিন্তু কতদিন আর এভাবে সব ঢেকে রাখা যাবে? ক্লাস চলাকালীন সময়ে ভার্সিটির পেছনের দিকটা তুলনামূলক নিরিবিলি। গাছের ছায়া, পুরনো বিল্ডিং, আর মাঝে মাঝে 2-1জনের যাতায়াত। আরিয়ান সেখানে এসে দাঁড়ায়। একটু পর 2টা লোক সামনে এসে দাঁড়ায়। দুজনের মুখে সেই চেনা কঠিন ভাব, যেটা অহনা কোনোদিন ভুলতে পারেনি। ক্লাসরুমে দাঁড়িয়ে অহনা বোর্ডে লিখছিল। হঠাৎ জানালার বাইরে চোখ পড়তে তার কলম থেমে যায়। এরা? বুকের ভেতর কেঁপে ওঠে তার। এই 2জন লোক, ঠিক এদেরই সে দেখেছিল সেই দিনে, যেদিন তাকে জোর করে ধরে এনে বিয়ের আসরে বসানো হয়েছিল। অহনা জানালার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। বলেছিলেন আজই দেখা করতে। হ্যাঁ করব, বলছি তো, ভুলিনি। আপনাদের টাকা পেয়ে যাবেন। তাহলে আমরা কোথায় থাকবো? রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করবেন, আমি লোক পাঠিয়ে দেব। আর ওই দিনের কথা? এই কথাটা কেউ কোনো দিন জানতে পারবে না, বিশেষ করে অহনা। কথাটা বলার সময় আরিয়ানের কণ্ঠে এমন এক দৃঢ়তা যা লোক দুটোকে চুপ করিয়ে দেয়। বুঝেছি, আমরা কিছু বলবো না। না বললেই ভালো, এখন যান। লোক দুটো সরে যায়। আরিয়ান একা দাঁড়িয়ে থাকে। গভীর একটা নিঃশ্বাস নেই, যেন বুকের ভেতর জমে থাকা ভারী কিছু চেপে রাখছে। ক্লাসরুমে অহনার হাত কাঁপছে। সে বোর্ডে লেখা থামিয়ে দেয়। এরা কেন এখানে? আরিয়ান কি লুকাচ্ছে আমার কাছ থেকে? তার চোখে ভেসে ওঠে সেই দিনের দৃশ্য, হাত পা চেপে ধরা, ভয়, অসাধ্য, আর ঠিক সেই মুখগুলো। ক্লাস শেষের ঘন্টা বাজে, ছাত্রছাত্রীরা বের হতে শুরু করে। অহনা জানালার দিকে আর তাকায় না, কিন্তু সন্দেহটা তার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। বাইরে আরিয়ান দাঁড়িয়ে আছে। অহনা তাকে দেখেও কিছু বলে না, শুধু চোখে একরাশ প্রশ্ন নিয়ে সামনে এগিয়ে যায়। ক্লাস শেষ? হ্যাঁ। 2জন পাশাপাশি হাঁটে, কিন্তু মাঝখানে দূরত্বটা আজ একটু বেশি। অহনার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, যে লোকগুলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনের সাক্ষী, তারা আজ কেন আবার আরিয়ানের পাশে? ভার্সিটি থেকে ফেরার পথে 2জন পাশাপাশি হাঁটছে। চারপাশে মানুষের ভিড়, কিন্তু অহনার ভেতরটা অদ্ভুতভাবে ফাঁকা। সে বারবার আরিয়ানের মুখের দিকে তাকাতে চায়, আবার তাকায় না। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ অহনা থেমে যায়। আরিয়ান, একটা কথা জিজ্ঞেস করি? বলুন। সেদিনের কথা মনে আছে, যেদিন আমরা ওই বাড়িতে আটকে পড়েছিলাম? হ্যাঁ মনে আছে। আমরা তো কাউকে ডাকিনি, কেউ কি আমাদের দেখেনি? তাহলে হঠাৎ এতগুলো লোক চলে এলো কিভাবে? আমাদের প্রেমিক প্রেমিকা ভেবে জোর করে বিয়ে দিয়ে দিল, ব্যাপারটা গোলমেলে না? আর এসব পুরনো কথা না বলাই ভালো, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বলে কি প্রশ্নগুলো শেষ হয়ে যায়? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের বিয়ে দিয়েছে।
কথাটা যেন বজ্রপাতের মতো লাগে। আরিয়ানের বুকের ভেতরটা কেঁপে ওঠে, হাতের মুঠো শক্ত হয়ে যায়। এসব কি বলছেন আপনি? আমি ভয় পাচ্ছি না আরিয়ান, আমি শুধু সত্যটা বুঝতে চাই। আরিয়ান কথা বলতে পারে না, চোখ নামিয়ে নেয়। ভেতরে ভেতরে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে জানে অহনা ঠিক পথেই হাঁটছে, আর এই প্রশ্নগুলোর উত্তর বেরোলে সব কিছু আর আগের মতো থাকবে না। তুমি সেদিন খুব তাড়াতাড়ি সব মেনে নিয়েছিলে। কখনো কি ভেবেছো ওই লোকগুলো এত নিশ্চিত ছিল কেন? আপনি বেশি ভাবছেন। আর তুমি কম বলছো। দুজনের মাঝে আবার নেমে আসে নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো শান্ত না। এতে আছে প্রশ্ন, ভয় আর চাপা সত্য। আরিয়ান মনে মনে সিদ্ধান্ত নেয়, এই রহস্যটাকে যতই জ্বালাক অহনাকে সে এখনই সব জানতে দেবে না। আর অহনা বুঝে যায় যে বিয়েটা সে দুর্ঘটনা ভেবেছিল, তার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র। রাতের বাতাসে ছাদের দিকটা শান্ত, কিন্তু চাঁদ কেবল অর্ধেক মুখ দেখাচ্ছে। অহনা ছাদে এসেছে, হালকা নীরবতায় বসে। পাশের দোলনায় বসেছে তার ভাবি। বাতাসে মৃদু ঠান্ডা, দুজনেই মাঝে হালকা চাপা অদ্ভুত নীরবতা। আচ্ছা হনা, তোমাদের বিয়ে কিভাবে হলো? আমরা তো কিছুই জানি না। আরিয়ান তো শুধু রাতে তোমাকে সাথে নিয়ে বাড়ি এসেছে। কিভাবে, কখন, কিছুই জানি না। ঠিক আছে ভাবি, শুনুন। অহনা ধীরে কথা বলতে শুরু করে, মনে করে সেই দিন কি ঘটেছিল। ওই দিন আরিয়ান আমাকে লিফট দিয়েছে। বৃষ্টি ঝরছিল ঝড়ের মতো। আমি বাইরেও গিয়েছি, কিন্তু গাড়ি রিক্সা কিছুই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ আমাদের সামনে এত বড় গাছ ভেঙে পড়ে। আরিয়ান তখন বাইকে ছিল। বাইকটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টার্ট হচ্ছিল না, চলছিল না। আমরা তখন দেখলাম পাশেই একটা পুরাতন বাড়ি আছে। নিঃশ্বাসে সেই দিনের গন্ধ ফিরে আসে। বাতাস ভিজে কাপড়, বজ্রপাতের দূর দূরান্ত শব্দ, আর ধ্বংসপ্রাপ্ত গাছের ভাঙ্গা কাণ্ড। আমরা সেখানে উঠে যাই। বহু ঘর ছিল, পুরনো, ভেজা, কিন্তু আমরা নিরাপদ ছিলাম। ঝড় বৃষ্টির আওয়াজ এমন করছিল যেন পুরো বিশ্ব থেমে গেছে। আমরা একসাথে বসেছিলাম, কেবল নিঃশ্বাস নিয়েছি, কথা হয়নি। কেননা আশেপাশে এত গর্জন। সেদিন আমরা একে অপরের কাছে ছিলাম। হঠাৎ যে কয়েকটা লোক এসে আমাদের বাজে কাজ করছি বলে বলতে থাকে। আমরা কেউ প্রস্তুত ছিলাম না সেজন্য। তারপর তারা আমাদের বিয়ের জন্য বাধ্য করতে থাকে। আর কিছুই মনে নেই, শুধু সেই ভয় আর ঝড়ের মধ্যে নিরাপদ থাকার অনুভূতি। এইভাবেই বিয়ে হয়ে গেছে ভাবি। কেউ বোঝার আগেই আমাদের জন্য জোর করেই বা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। আহা, তাই কি? তোমরা দুজন ঝড়ের মধ্যে আটকা পড়ে এভাবে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ভাবি, সেই রাতটা ভুলে যাওয়া যায় না। সবই এক অপ্রত্যাশিত মুহূর্তে ঘটেছিল। জানি না কিভাবে লোকগুলো এমনভাবে বিয়ে দিয়ে দিল। তাহলে সবই ঘটেছে তোমাদের নিজেদের অমতে। কিন্তু মনে রাখো, সত্যিটা একদিন বেরোবে। তাই যেন হয় ভাবি। রাত গভীর, ঘরের আলো নরম। অহনা ঘরে প্রবেশ করতেই আরিয়ান তার পাশে এসে দাঁড়ায়, চোখে অল্প হাসি আর মুখে একটু জিদ। এত রাত পর্যন্ত কই ছিলে সোনা? ভাবির সাথে গল্প করছিলাম আরিয়ান। আরিয়ান অহনার দিকে এগিয়ে আসে, হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে তার গলায় মুখ ডুবিয়ে কিস করে, চোখের ঝলক, মাঝে মাঝে আদরের একটু খুনসুটি মিশিয়ে। ভাবিকে সময় না দিয়ে আমাকে সময় দাও ম্যাডাম। স্বামীর দিকটাও একটু দেখো। যে স্বামী মানি না তার দিকে কি দেখব? মানবে সোনা, আদর পেলেই বুঝতে পারবে তোমার স্বামী কি জিনিস। অহনা লজ্জায় চুপ, গাল লাল, কিন্তু ভেতরে মনটা কেঁপে ওঠে। আরিয়ান তার কোমর আঁকড়ে ধরে আদর করে, ঠোঁটের কাছে হালকা চুমু দেয়। আরিয়ান, কেউ দেখলে? না, দেখবে না। তুমি আমার, শুধু আমার। ঘরের চারপাশে নীরবতা, শুধু তাদের দুজনের হালকা ফিসফিস। রাত নীরব, চাঁদের আলো ভেজা ঘর। অহনা জানালার পাশে দাঁড়িয়ে আছেন। আরিয়ান ধীরে ধীরে অহনার পাশে এসে বলে, আজ আদর করতে দাও সোনা, আর পারছি না। অহনা চুপ, কোনো উত্তর দেয়নি। আরিয়ান হালকা হাসি দিয়ে অহনার হাতে হাত রাখে, নরমভাবে তাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। আরিয়ান গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে বলে, তোমাকে আদর না করে থাকতে পারছি না সোনা। অহনার রাগ আর লজ্জা মিলেমিশে যেন হালকা হাসি হয়ে গিয়েছে। আরিয়ান ধীরে ধীরে তার শাড়ি হালকা সরিয়ে ভালোবাসার চুমু দিয়ে বুকে মুখ ডুবিয়ে আদর করতে থাকে।
রাতের নিঃশব্দ ঘরে শুধু দুজনের নিঃশ্বাস আর হালকা হাসি ভেসে ওঠে। অহনা চোখ বন্ধ করে আরিয়ানের কাছে কিছুটা আত্মসমর্পণ করে, মনে মনে আবেগ আর উচ্ছ্বাসের মিশ্রণ। আরিয়ান প্লিজ থামো। আজ বারণ করো না সোনা, তোমাকে আদরে মরিয়ে দিতে চাই। সে রাতের অদ্ভুত ঘনিষ্ঠতা, আদর আর নরম চুম্বনের মুহূর্তে দুজনের হৃদয় আরও কাছাকাছি চলে আসে। বাইরে নীরবতা তাদের জন্য এক উষ্ণ ও রোমান্টিক আশ্রয় হয়ে ওঠে। ঘরটা নীরব, শুধু বাইরের হালকা হাওয়ার শব্দ। অনা বিছানায় শুয়ে ব্যথায় ছটফট করছে। আর না আরিয়ান, এবার থামো প্লিজ। এইটুকু আদর সামলাতে পারছো না সোনা? প্রতিদিন আদর করলে তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। অহনা রেগে আগুন হয়ে তাকালো, হাত দিয়ে ধাক্কা দিতে চাইল। আরিয়ান তাকে কাছে টেনে নিল। ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আরিয়ান গলায় মুখ ডুবিয়ে কিস করে, উন্মুক্ত বুকে নাক ঘষে বারবার। অহনা বারবার কেঁপে ওঠে। আরিয়ান দুষ্টামি করে বলে, বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানি, আর কিভাবে আদর করতে হয় তাও জানি। অসভ্য। আরিয়ান হালকা হেসে হালকা আলোতে ধীরে ধীরে আদর করতে লাগলো। অহনার লাজ আর রাগ মিশে এক অদ্ভুত কোমলতা তৈরি হলো। গভীর রাতের সেই মুহূর্তে ঝগড়া আর প্রেমের মিশ্রণে দুজনের হৃদয় আরও কাছে চলে আসে। অহনা স্বীকার করতে চায়নি, কিন্তু ভিতরে ভিতরে সে আনন্দিত। আরিয়ান বুঝতে পারছে এই রেগে থাকা অহনার মধ্যে যত্ন আর ভালোবাসার স্পন্দন কত গভীর। রোদ হালকা করে উঠেছে, ঘরটা ঘুম ভরা, নীরবতায় ভরা। আরিয়ান উঠে দাঁড়ালো অহনার পাশে, চোখে লালচে আলো মিশে আছে। ওঠো যান, অনেক বেলা হয়ে গেছে। না, আমি ক্লান্ত। আরিয়ান ধীরে ধীরে অহনার হাত ধরল, তার চোখে মৃদু উত্তেজনা। অহনা আরিয়ানের বুকে মুখ ঘষে বলে, ওঠো সোনা, ভার্সিটির সময় হয়ে যাবে। যাব না ম্যাডাম। বউ, একটু লজ্জা হলে ওঠো, না হলে সময় মিস হয়ে যাবে। অহনার চোখে অল্প রাগ আর লজ্জার চাপ, আর আরিয়ানের ধৈর্য আর আদর মিশে এক অদ্ভুত মায়া তৈরি হলো। সকালে ফ্রেশ হয়ে অহনা গোসল করে বের হলো, ভেজা চুল, চোখে হালকা ঘুমের ছাপ। আরিয়ান পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে বলল, অনেক সুন্দর লাগছে বউ। ম্যাডামের সাথে ফ্লার্ট করো? না, বউয়ের সঙ্গে রোম্যান্স করি। অহনার চোখে যে তার লাজের মিশ্রণ, আর আরিয়ানের চোখে মৃদু হাহাকার, ভালোবাসার আর অম্লান খুনসুটি। তোমার রোম্যান্স আর লজ্জা একসাথে সামলাতে পারবো কি জানি না। পারবে সোনা, আজকের দিনটা শুরু হবে আমার আর তোমার ছোট ছোট খুনসুটির সাথে। সকালে ঘরটা ভেসে উঠল লাজ আর খুনসুটির মিষ্টি গন্ধে। ঝগড়া না হলেও লাজ আর আদরের মধ্যে তারা ধীরে ধীরে একে অপরের কাছে আরও কাছে চলে এলো। সকাল হলে অহনা রান্নাঘরের দিকে হেঁটে চলে গেল। আরিয়ান পাশ দিয়ে গিয়ে আবারও হালকা জোরে হাত ধরে বলল, সোনা, নাস্তা করবে না? অহনা লজ্জা পেয়ে শুধু মাথা নিচু করলো, হালকা লাজে মুখ লাল। ভাবি পাশ থেকে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার অহনা, আজ বড় অনেক আদর করেছে বুঝি? তেমন কিছু না ভাবি। বউকে আদর না করলে তো দিনটা শুরু হবে না ভাবি। ভাবি একটু চমকে তাকালো, হাসি আর কৌতূহল মিশে গেল চোখে। অহনা লাজে হেসে ফেলল, আর আরিয়ান আবার ধীরে ধীরে ওর হাতে হাত মেলালো। শুক্রবার সকালে অহনা রান্নাঘরে প্রবেশ করলো। ভাবি আর মা ইতিমধ্যে রান্নার কাজে ব্যস্ত। আজ তো শুক্রবার, একটু ভালো করে রান্না করি, সবাই মজা করে খাবে। অহনা, তুমি কি ঝাল ঝাল কিছু করতে পারো? চেষ্টা করি ভাবি। অহনা, আলু কেটে দাও। হ্যাঁ মা। আজ দেখবো অহনা কেমন ঝাল খেতে পারে। অহনা লাজে হেসে ফেলল। মার ভাবি হাসতে হাসতে নিজেদের কাজে মন দিল। কেন মা, সবার মন মতো করেন? না মা, আজ তোমার পছন্দের রান্নাই হবে। তাহলে আমি কিছু রান্না করব মা। ঠিক আছে, তাহলে মাংসটা করো। আচ্ছা মা। দুপুরে সূর্যের আলো বাড়ির ভেতর ঢুকেছে। রান্নাঘর থেকে সুগন্ধি মিষ্টি মশলাদার খাবারের সুবাস টেবিলের কোণে পৌঁছেছে। সবে টেবিলে বসে মুখে হালকা হাসি নিয়ে খাবার দেখছে। মাংসটা দারুণ স্বাদ হয়েছে। কে রান্না করেছে এইটা? অহনা করেছে। অসাধারণ স্বাদ হয়েছে ছোট বৌমা। অহনা লাজুক হলো গর্বিত লাগছে তার রান্নার প্রশংসা পেয়ে, আর সবাই খাবারের স্বাদে মুগ্ধ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সত্যি দারুণ হয়েছে। আজ সবাই সত্যি করে খাচ্ছে। খাবারের টেবিলে হাসি, ছোটোখাটো খুনসুটি আর মিষ্টি কথার মধ্যে পুরো দুপুরটা আনন্দে ভরে উঠল। কখনো কেউ ছোট গল্প বলছে, কেউ কেউ একে অপরকে মজা করে খোঁচা দিচ্ছে। অহনা নিজের লাজ আর আনন্দকে মিলিয়ে পুরো পরিবেশ উপভোগ করছে। দুপুরে খাবারের পর সবাই নিজের কাজে ব্যস্ত, আর অহনা রুমে এসে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। আরিয়ান হালকা হেসে অহনার পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সোনা, এত ভালো রান্না করা জানতাম না তো। জেনে লাভ কি, খেয়ে দেখতে হয়। আরিয়ান হালকা চ্যালেঞ্জিং চোখে তাকিয়ে আরেকবার অহনার কাছে গিয়ে গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা লাজ আর রাগের মিশ্রণ অনুভূতি মুহূর্তেই চারপাশ ভরিয়ে দিল। সোনা, তোমাকে আদর না করে থাকতে পারছি না। আরিয়ান তারপর ধীরে ধীরে অহনাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। অহনা লজ্জায় রাঙা হয়ে উঠল মুহূর্তে। আরিয়ান, এইভাবে আর না। কিন্তু আরিয়ান থামতে চাইছিল না। সে জানে কখনো কখনো সাহসীভাবে প্রেম প্রকাশ করতে হয়। বিছানার উপর হালকা আলতো ছোঁয়া আর আদর পুরো রুমে যেন এক মিষ্টি অনুভূতির আবরণ গড়ে উঠল। সন্ধ্যার নীরবতা ছাপিয়ে হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে বেলকুনিতে চলে গেল। বাতাসে হালকা ঠান্ডা, আর অহনা রুমে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বসুন, আমি আসছি। কই যাচ্ছ এই অন্ধকারে? একটু দরকার আছে সোনা, তুমি এখানে একটু থাকো, আমি একটু পরে আসছি। অহনা কিছুক্ষণ চুপ করে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে। মনে মনে চিন্তা করে আরিয়ানের এই হঠাৎ বের হওয়ার কারণ কি হতে পারে। বাতাসে তার হালকা দম ধরে থাকা উত্তেজনা আর কৌতূহল মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো। ঠিক আছে, থাকবো, সাবধানে যেও। আরিয়ান তখন তাড়াহুড়ো ছাড়াই ফোনে কথাবার্তা শেষ করে বেরিয়ে গেল। অহনা তার নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে একটু দূরে দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবল, আরিয়ান কি সত্যি কিছু লুকাচ্ছে? রাত অনেক গভীর, বাড়ির বাইরে নীরবতা, শুধু দূরে গাড়ির শব্দ। আর নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়। রাস্তার পাশে একটা আধা অন্ধকারের জায়গায় আগে অপেক্ষা করছে সেই দুজন লোক, যাদের মুখ অহনার অচেনা নয়। দেরি করলেন যে ভাই সাহেব? বেশি কথা না, এই নেন টাকা। পকেট থেকে টাকা বের করে সামনে ছুড়ে দেয়। লোকটা গুনে দেখে 2 লাখ টাকা। কথা ছিল 2 লাখ, এর বেশি 1 টাকাও না। আর একটা কথাও না, যেন কিছুই না জানে। জানবে না, এটা তো আমরা নিশ্চিত করতে পারি না। মানে? যখন টাকা চাইবো তখনই দিতে হবে, না দিলে। এসব কি বলছেন? 2 লাখই কন্ট্রাক্ট হয়েছিল। তো কি হয়েছে? মেয়েটা যদি একদিন জানে এই বিয়েটা আপনার সাজানো নাটক, তখন কি হবে ভাবছেন? আরিয়ানের বুকের ভেতরটা কেঁপে ওঠে, কপালে ঘাম জমে, রাগে গা কাঁপছে, জ্বলছে। সে রাগী কণ্ঠে বলল, আপনারা আমাকে ব্ল্যাকমেল করছেন? ব্ল্যাকমেল না, নিরাপত্তা বলুন। এসব করলে ভালো হবে না। ভালো মন্দ তখন ভাবতে হয় ভাই, না দিলে সব বলে দেব। কথাটা যেন ছুরির মতো বিঁধে যায় আরিয়ানের বুকে। কিছুক্ষণ চুপ করে থাকে সে, তারপর শক্ত গলায় বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, অহনার দিকে এক চুলো আঘাত খেলে আমি চুপ থাকবো না। আমরা শুধু টাকা চাই, বাকিটা আপনার ভাগ্য। আরিয়ান আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু তার মাথার ভেতর একটাই চিন্তা ঘুরছে, অহনা যদি সব জেনে যায় তাহলে কি হবে। রাত অনেকটা গড়িয়ে গেছে। ঘরে ঢুকতেই আরিয়ান দেখে অহনা চুপচাপ বসে আছে। মুখে কোনো অভিমান নেই, আবার স্বাভাবিকও না। এক ধরনের নীরবতা ঘরের ভেতর জমে আছে। এখনো জেগে আছো? অহনা কোনো উত্তর দেয় না, জানালার দিকে তাকিয়ে থাকে। আরিয়ান কিছু না বলে তার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। এত চুপ কেন ম্যাডাম? অহনা একটু নড়ে, কিন্তু সরে না। আরিয়ান গাল ছুঁয়ে দেয়, কপালে হালকা চুমু খায়। রাগ করেছো? অহনা চুপ করে থাকে। আরিয়ান বুঝে যায় এই চুপটাই অনেক কিছু বলছে। সে অহনাকে সামনে ঘুরিয়ে নেয়। দেখো, এভাবে চুপ থাকলে আমার বেশি খারাপ লাগে। তুমি কোথায় গিয়েছিলে? বন্ধু ডেকেছিল, তাই গেছিলাম। এত রাতে? হ্যাঁ, একটু দরকার ছিল। অহনা আর কিছু বলে না, শুধু দীর্ঘশ্বাস ফেলে। আরিয়ান আবার তাকে কাছে টেনে নেয়। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। জানি না, কিন্তু কিছু নীরবতা ভয় ধরায়। আরিয়ান আর কথা বাড়ে না, শুধু জড়িয়ে ধরে রাখে, যেন
সে নীরবতার ভেতরেও সে পাশে আছে এইটুকু বিশ্বাস দিতে চাই। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। সময়টা যেন নীরবে অনেক কিছু বদলে দিয়েছে। যে অহনা একসময় দ্বিধার প্রশ্নে ভরে ছিল, আজ সে অনেক শান্ত। আরিয়ান আর অহনার সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, আবার ভালোবাসাও বেড়েছে। ঘরের ভেতর এখন আর অস্বস্তি নেই। একসাথে চা খাওয়া, রাত জেগে কথা বলা, ভার্সিটিতে যাওয়া, আগে ছোট ছোট খুনসুটি, সব কিছুতেই একটা আপন ভাব চলে এসেছে। কিন্তু একটা বিষয় এখনও একই রয়ে গেছে, ভার্সিটিতে কেউ কিছু জানে না। আজ সকালটা অহনার কাছে একটু আলাদা। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে গভীর শ্বাস নেয়। আর লুকিয়ে রাখবো না, এবার বলতেই হবে। কি ভাবছো ম্যাডাম? এত সিরিয়াস লাগছে কেন? আরিয়ান, আজ আমি ভার্সিটিতে একটা কথা জানাতে চাই। কি কথা? আমাদের কথা, আর লুকিয়ে রাখতে চাই না। ভয় পাচ্ছ? হ্যাঁ, কিন্তু ভয় থেকে বড় হয়ে গেছে একটা দায়িত্ব। আমি তোমার সাথে আছি, যাই বলো, যেভাবেই বলো। ক্যাম্পাসে ঢুকতেই পরিচিত সব মুখ, ছাত্রছাত্রীদের কোলাহল, সহকর্মী ম্যাডামের ব্যস্ততা, সব আগের মতোই। কিন্তু অহনার বুকের ভেতর আজ অন্যরকম চাপ। একজন সহকর্মী এগিয়ে আসে। আরে অহনা, আজ তোমাকে কেমন জানি আলাদা লাগছে। হয়তো আজ একটা সত্য বলার দিন। কি সত্য? অহনা ক্লাসের দিকে তাকায়। দূরে আরিয়ান বন্ধুদের সাথে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই আরিয়ান মাথা নেড়ে বলতে পারো। অহনা গভীর শ্বাস নেয়। ভয় আছে, কিন্তু পেছনে ফেরার ইচ্ছে নেই। এই সম্পর্কটা শুধু গোপন গল্প হয়ে থাকবে না, এটা আমার জীবন, আমার সত্য। ভার্সিটির বড় হলরুমটা আজ অন্যরকম ব্যস্ত। শিক্ষক, শিক্ষিকা, স্টুডেন্ট সবাই উপস্থিত। অহনা সামনে দাঁড়িয়ে আছে, মুখে শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর ঝড়। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তারপর মাইকের সামনে এগিয়ে আসে। আপনারা সবাই জানেন আমি অবিবাহিত। হলরুমে হালকা গুঞ্জন ওঠে। সবে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। কি বলতে চলেছে ম্যাডাম? সবাই শুনতে আগ্রহী। কিন্তু এটা সত্য নয়। গত 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছে না। ম্যাম কি সত্যি বলছে? কারোর বুঝে আসছে না। আমি এতদিন বলতে পারিনি, লজ্জা লাগতো, কারণ সে আমার জুনিয়র, সে আমারই ছাত্র। এই কথাই পুরো হলরুমে যেন শ্বাস আটকে যায়। ছাত্র মানে, তার মানে এই ভার্সিটিতেই পড়ে। কে সে? কে হতে পারে? সবে আগ্রহী হয়ে তাকিয়ে রইল। কিন্তু আজ আর লজ্জা নেই, কারণ আমাদের সম্পর্ক পবিত্র। আমরা দুজন একসাথে ভালো আছি। আর সে আর কেউ নয়, আরিয়ান। মুহূর্তের মধ্যেই পুরো ভার্সিটি স্তব্ধ হয়ে যায়। তারপর কেউ অবাক চোখে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। আরিয়ান তো ওনার ছাত্র। এটা কিভাবে সম্ভব? চারিদিকে কানাঘুষা ছড়িয়ে পড়ে। গুঞ্জনে ভরে যায় পুরো হলরুম। আরিয়ান পেছন থেকে এগিয়ে আসে। মুখে কোনো ভয় নেই। সে অহনার পাশে দাঁড়িয়ে বলে, ম্যাডাম একা না, আমি তার স্বামী, আর আমি গর্বিত তাকে স্ত্রী হিসেবে পেয়ে। অহনা একবার আরিয়ানের দিকে তাকায়, চোখে কৃতজ্ঞতা, বিশ্বাস আর ভালোবাসা। চারপাশের কানাঘুষা আরও জোরালো হয়, কিন্তু অহনার বুক হালকা, কারণ আজ সে আর লুকাচ্ছে না। হলরুমে এখনও কানাঘুষার শব্দ থামেনি। অহনা ঘোষণা সবাইকে নাড়িয়ে দিয়েছে। কেউ ফিসফিস করছে, কেউ বিস্ময়ে তাকিয়ে আছে। ঠিক সেই সময় অহনা আবার মাইকের সামনে এগিয়ে আসে। এবার তার গলা আরও শান্ত, আরও দৃঢ়। আমি জানি এই কথাটা নিয়ে আপনারা অনেক কথা বলবেন, কানাকানি করবেন, প্রশ্ন উঠবে, তাই আজ আমি আরেকটা সিদ্ধান্ত নিতে এসেছি। আমি আজই রিজাইন করতে চাই। রিজাইন? হ্যাঁ, আমি আর এই ভার্সিটিতে চাকরি করব না। আপনারা যেন ভুল না ভাবেন, আমাদের বিয়ে প্রেমের নয়, এটা একটা কারণে আমরা বিয়ে করেছি। অনার চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, কিন্তু পড়ে না। সে জানে এখানে চাকরি করা আর সম্ভব হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা ভার্সিটিতে প্রেম করেছি, কিন্তু সেটা সত্যি নয়। তাই যাতে ভবিষ্যতে কেউ কোনো কথা বলতে না পারেন, আমি নিজেই সরে যাচ্ছি। পুরো হলরুম স্তব্ধ, কেউ কিছু বলছে না। ঠিক তখনই আরিয়ান এগিয়ে আসে, কণ্ঠে উৎকণ্ঠা। সে এই ব্যাপারে কিছু জানে না। এই সিদ্ধান্ত তুমি কখন নিলে? আমাকে তো বললে না। অহনা আরিয়ানের দিকে তাকায়, চোখে মায়া, কিন্তু সিদ্ধান্তে এক চুলো নরম না। সে সাহস করে বলে, নিয়েছি কাল রাতে, বলিনি তোমাকে। কেন? কারণ জানতাম তুমি মানবে না, কিন্তু এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে।
আরিয়ান চুপ করে থাকে। সে বুঝে যায় এই সিদ্ধান্ত অহনা হালকাভাবে নেয়নি। এটা তার আত্মসম্মানের সিদ্ধান্ত। আজ অহনা শুধু নিজের চাকরি ছাড়ছে না, সে নিজের সম্মান, নিজের ভালোবাসাকে রক্ষা করতে এক বড় ত্যাগ স্বীকার করছে। কিন্তু এই ত্যাগের পর সামনে কি অপেক্ষা করছে? সম্মান না আরও বড় ঝড়? হলরুমে থমথমে নীরবতা। অহনার সিদ্ধান্তে সবাই স্তব্ধ। ঠিক সেই সময় আরিয়ান এক ধাপ এগিয়ে আসে। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, শুধু দৃঢ়তা। তোমার সব সিদ্ধান্তে আমি পাশে আছি, চিন্তা করো না অহনা, তুমি একা নও। অহনা আরিয়ানের দিকে তাকায়। চোখে জমে থাকা ভয়টা যেন একটু হালকা হয়ে আসে। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। ঠিক তখনই প্রধান শিক্ষক মাইকের সামনে আসেন। তার কণ্ঠ শান্ত কিন্তু দায়িত্বপূর্ণ। আনহা, তোমার চাকরি ছাড়তে হবে না। আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। তোমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসো আর স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র। এই জায়গায় কোনো প্রশ্ন নেই। তুমি চাইলে তোমার চাকরি কন্টিনিউ করতে পারো। সবার চোখ এখন অহনার দিকে। মুহূর্তের জন্য হয়তো সব এখানেই ঠিক হয়ে যাবে, কিন্তু অহনা ধীরে মাথা নেড়ে আবার মাইকের কাছে আসে। সে একবার চারপাশে তাকায়, সহকর্মী, ছাত্রছাত্রী, পরিচিত মুখগুলো। সে জানে এখন কেউ কিছু না বলেও আড়ালে ঠিকই বলতে ভুলবে না। আমি চাই না আমার কারণে কারো মনে প্রশ্ন উঠুক। আমি চাই না আমার স্বামীকে নিয়ে কেউ ফিসফিস করুক। তাই আমি চাকরি করব না স্যার, এই সিদ্ধান্তটা আমার। হলরুমে নিস্তব্ধতা নেমে আসে। কোনো কানাঘুষা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু সম্মান। তোমার সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান রাখছি অহনা। আরিয়ান চুপচাপ অহনার পাশে দাঁড়িয়ে থাকে। তার চোখে গর্ব। আজ অহনা শুধু একজন শিক্ষক নয়, সে একজন স্ত্রী, একজন সাহসী মানুষ। সন্ধ্যার দিকে আরিয়ান আর অহনা বাড়ি ফিরল। বাড়ির ভেতরে ঢুকতেই চেনা শান্ত পরিবেশ। রান্নাঘর থেকে ভেসে আসছে খাবারের গন্ধ। অহনা মনে মনে একটু হালকা অনুভব করে আজ আর কোনো লুকোচুরি নেই। ঠিক তখনই আরিয়ানের মা এগিয়ে এলেন। অহনা মা, একটা কথা শুনলাম, তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ মা, এবার সংসারে মন দিতে চাই। তাহলে তো ভালোই হলো, দুই যা একসাথে কাজ করবে। আমার তো ছুটি। হ্যাঁ মা, আপনার এখন রেস্ট করার বয়স, আপনি কাজ করবেন কেন? আরে না না না, আমি তো এমনি 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 বললাম। না মা, সত্যি বলছি, এখন আপনার দায়িত্ব আমাদের। আল্লাহ তোকে অনেক সুখ দিক মা। সংসারটা এমনই হোক, ভালোবাসার ভরা। পাশ থেকে আরিয়ান সব শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে এক ধরনের প্রশান্তি। অহনার হাতটা আলতো করে ধরে। দেখছো মা, আমি তো আগেই বলেছিলাম আমার বউ সব সামলাতে জানে। তুমি চুপ করো। ঘরের ভেতর হাসি রেশ ছড়িয়ে পড়ে। এই বাড়িতে অহনা আজ শুধু বউ নয়, সে দায়িত্ব নিতে আসা এক ঘরের মানুষ। রাতে খাবার খাওয়া শেষ। ঘর জুড়ে শান্ত একটা আবহ। দিনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে নেমে আসে। অহনা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ঠিক তখনই আরিয়ান চুপচাপ তার কাছে আসে। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে। এত চুপ কেন সোনা? অহনা একটু চমকে ওঠে। তারপর আরিয়ানের বুকে হেলান দেয়। মুচকি হেসে বলল, এমনি। কি চাই তোমার? তুমি ছাড়া কিছুই চাই না সোনা। কথাটা বলে আরিয়ান ধীরে তার মুখের দিকে তাকায়। অহনার চোখে লাজ, আবার গভীর শ্বাস। আরিয়ান খুব যত্ন করে তার ঠোঁটে আলতো চুমু দেয়। তুমি এমন করে তাকিও না। কেন? আমার বউকে তো দেখতে ইচ্ছে করে। অহনা আর কিছু বলে না, শুধু আরিয়ানের বুকের কাছে আরও কাছে সরে আসে। ঘরের আলোটা মৃদু। দিনের কোলাহল পেরিয়ে রাতটা যেন তাদের জন্যই অপেক্ষা করছিল। আরিয়ান ধীরে অহনার দিকে এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর অনেকক্ষণ কিস করে বলল, চলো সোনা, আজ তোমাকে অনেক আদর করব। তুমি সব সময় এমন বলো। কারণ মনটা ভরে আছে আর তোমাকে কাছে পেলেই সেটা বোঝাতে ইচ্ছে করে। আরিয়ান অহনার হাতটা ধরে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যায়। কোনো তাড়াহুড়ো নেই, শুধু যত্ন, শুধু আপন অনুভূতি। অহনা তার পাশে বসে কাঁধে মাথা রাখে। আজ দিনটা অনেক ভারী ছিল। তাই তো, আজকে রাতটা হালকা হোক। দুজনই চুপ করে থাকে। শব্দের দরকার পড়ে না। বিশ্বাস আর ভালোবাসার উষ্ণতায় ঘরটা ভরে ওঠে। আরিয়ান ধীরে ধীরে আদর করতে লাগলো অহনাকে। অহনাও ভালোবেসে মেনে নিল আরিয়ানের সব আদর। গভীর রাত, ঘরের আলো নিভে গেছে অনেকক্ষণ আগেই। আরিয়ান আদরে ক্লান্তিতে অহনার পাশে গভীর ঘুমে ডুবে আছে।
তার নিঃশ্বাস ধীরে চলছে, কিন্তু অহনার চোখে ঘুম নেই। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। ঠিক তখনই টুং। হঠাৎ আরিয়ানের ফোনে মেসেজের শব্দ। অহনা চমকে উঠে বসে। প্রথমে গুরুত্ব দিতে না চাইলেও চোখটা অনিচ্ছায় ফোনের দিকে চলে যায়। স্ক্রিনে ভেসে ওঠা লেখা পড়তে তার শরীরটা জমে যায়। আরও 1,00,000 টাকা দিন, না হলে আপনার স্ত্রীকে সব বলে দেব। আপনি প্ল্যান করে বিয়ে করেছেন, আমাদের টাকা দিয়ে ভাড়া করে এনে আপনাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। অহনার চোখ বড় হয়ে যায়, হাত কাঁপতে থাকে। মনে হয় মাটির নিচ থেকে কেউ তাকে টেনে নামিয়ে দিচ্ছে। বুকের ভেতর ধাক্কা খেতে খেতে একটা কথাই ঘুরে ফিরে আসে, প্ল্যান করে বিয়ে। হঠাৎ সে আর নিজেকে সামলাতে পারে না। আরিয়ান। আরিয়ান ঘুম ভেঙে চমকে উঠে বসে। হঠাৎ ঘুম ভাঙে, সে বুঝতে পারে না কি হয়েছে। তারপর অহনাকে বসে তাকাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি হলো অহনা? অহনা কাপা হাতে ফোনটা তার দিকে এগিয়ে দেয়। চোখে ভয়, রাগ আর বিশ্বাস ভাঙার একসাথে বিস্ফোরণ। এটা এটা কি আরিয়ান? ওরা কি বলছে এসব? আরিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝে যায় সব শেষ। মুখের রং বদলে যায়। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারে না। অহনা শোনো। শোনো, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমার জীবন সম্মান সব তোমার হাতে দিয়েছি, আর তুমি কি আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছো? না, আমি তোমাকে ভালোবাসি, এটা মিথ্যা না। ভালোবাসলে কি মানুষ ব্ল্যাকমেইল করে? এই মানুষগুলো কারা আরিয়ান? ওরা কি জানে সব? ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। তার নীরবতাই অহনার জন্য সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। তুমি কি জানো আজ আমি কি করেছি? সবার সামনে নিজের চাকরি ছেড়েছি তোমার জন্য, আর তুমি? আমি চাইনি তুমি এভাবে জানতে পারো। তাহলে কিভাবে জানতে পারতাম? আরো 1,00,000 দিয়ে নাকি আরেকটা মিথ্যা দিয়ে? ঘরের নিস্তব্ধতা নেমে আসে। বাইরে রাত যেমন গভীর, অহনার ভেতরে তেমন অন্ধকার নেমে আসছে। রাতের নিস্তব্ধতা বাতাসে ভেতরে ঢোকে ঘরে ধীরে ধীরে, কিন্তু ঘরের মধ্যে উত্তেজনা আর ভয় এখনো টিকে আছে। অহনা ফোনটা ধরে দাঁড়িয়ে, চোখে রাগ, বিশ্বাসঘাতকতা আর ব্যথা মিশে আছে। অহনা শোনো, কি করব আমি বলো। অহনা চুপ করে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। আরিয়ান এক হাত বাড়ায়, যেন কিছুটা শান্ত করতে চায়। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, সত্যি বলছি, কিন্তু আমি দেখতাম ভালো যোগ্যতার মানুষকে তুমি পাত্তা দাও না। আমি তাই জোর করে বিয়ে করার সিদ্ধান্ত নেই। তুমি আমাকে ক্ষমা করো সোনা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু তোমাকে নিজের করার জন্য করেছি এসব। ওনার চোখ বড় হয়ে যায়, মুখ ধকধক করে। সে নিজের ক্ষোভ আর রাগকে সামলাতে চায়। তাই বলে এইভাবে আমার সম্মান নষ্ট করা যায়? তোমার ভালোবাসা আমার সম্মানের উপরে উঠে আসতে পারে না আরিয়ান। আরিয়ান কিছু বলতে পারে না, লজ্জায় চোখ নামিয়ে রাখে। সে জানে ভালোবাসা থাকলে সব মাপ করা যায় না, কিছু সীমা ছাড়িয়ে গেলে বিশ্বাসও ভাঙে। আমি বুঝি আমি ভুল করেছি, কিন্তু তুমি জানো আমার মন সবসময় শুধু তোমার জন্যই কাঁপছে। অহনার চোখে জল জমে আছে। রাগ আর ভালোবাসার মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে ঘুমিয়ে পড়তে পারে না, মনে মনে ভাবছে কিভাবে আরিয়ানকে বিশ্বাস করবে আবার। ঘরের আলোটা নিভু নিভু, জানালার বাইরে গভীর রাত, কিন্তু ভেতরে দুটো হৃদয় জেগে আছে। অহনার চোখে এখনো অভিমান, আর আরিয়ানের চোখে ভয়, ভয় তাকে হারানোর। অহনা জান, সত্যি বলছি, শুধু তোমাকে পেতেই করেছি এসব প্ল্যান। আমি ভুল পথে গেছি মানছি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তুমি আমার হয়ে থাকো সারা জীবন, প্লিজ। অহনা ধীরে ধীরে চোখ নামিয়ে নেয়। বুকের ভেতরে জমে থাকা কষ্টটা হঠাৎ করে ভেঙে পড়ে। আমিও তোমাকে অনেক ভালোবাসি আরিয়ান, না হলে তোমার থেকে দূরে গিয়ে বোঝাতাম আমাকে কষ্ট দিলে কি হয়। আমাকে ছেড়ে যাবে না তো সোনা? বলছো তো যাবে না? অহনা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর আরিয়ানের দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়ে। কখনো না, কিন্তু মনে রেখো, ভালোবাসা মানে জোর না, ভালোবাসা মানে বিশ্বাস। আর সেই বিশ্বাসটা আবার ভাঙলে আমি আর আগের মতো থাকবো না। আরিয়ান চোখ বন্ধ করে শ্বাস নেয়, যেন বুকের ওপর থেকে বিশাল বোঝা নেমে গেল। কথা দিচ্ছি, আর কোনো প্ল্যান, কোনো লুকোচুরি না। এখন থেকে শুধু সত্যি আর তুমি। গভীর রাতে নীরবতায় দুটো ভাঙ্গা হৃদয় আবার একসাথে জোড়া লাগার চেষ্টা করে। ভালোবাসা জিতেছে। আরিয়ান অহনার কপালে চুমু দিয়ে তাকে কাছে টেনে নিয়ে কিস করতে লাগলো।
অহনা আরিয়ানের স্পর্শের সব ভুলে গিয়ে তাকে আপন করে নিল। দুজনের মনে আজ বাধাহীন ভালোবাসা, একে অপরের ভালোবাসায় পরিপূর্ণ হলো।